আহ, এই করোনার এই লকডাউনের সময় IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ আবার তার আহ, বেশ কিছু কার্যক্রম শুরু করেছে এবং করছে, অনেকটা নিয়মিত হয়ে যাচ্ছে। এই জন্য উদ্যোক্তা এবং বিশেষত প্রফেসর আব্দুল আলিম তাকে ধন্যবাদ জানাই। এই শাওন মিল্লাত ওর সাথে আসলে আমার সরাসরি দেখা হয়নি। ও যখন আমাদের এখানে স্টুডেন্ট ছিল আমি তখন আসলে বাইরে ছিলাম। ইনফ্যাক্ট আমি বোধহয় তখন জার্মানিতেই ছিলাম। ওই অর্থে সরাসরি ওর সাথে দেখা হয়নি। পরে সম্ভবত সবুজদের ব্যাচের ওদের কাছে শুনেছিলাম ওর কথা। তো আমি খুবই আনন্দিত যে আমাদের এখান থেকে পড়াশোনা করে ও হায়ার স্টাডিজে গিয়েছে এবং পরবর্তীতে সে ক্যারিয়ারেও একটা অবস্থান তৈরি করতে পেরেছে। তো আজকে এই ওয়েবিনারে আমাদের যেটা প্রত্যাশা সেটা হচ্ছে আমরা আসলে আমাদের এডুকেশন গুলো হচ্ছে অনেকটা থিওরিটিক্যাল। এখানে পড়াশোনা হয় বেশিরভাগ অর্থেই। তো ওখানে স্টুডেন্টরা অনেক সময় তাদের ফিউচার হায়ার স্টাডিজে অথবা কর্মক্ষেত্রে এই যে সুইচিং, এই সময়টা এক ধরনের অস্বস্তি বা ডিফিকাল্টিজ বোধ করে। এই ব্যাপারগুলো এই শাওন হয়তো ফেস করে আসছে এবং ওর যথেষ্ট অভিজ্ঞতা আছে। সেই গুলো আশা করি আজকে শাওনের কাছ থেকে সবাই কিছুটা হলেও কিছু ধারণা পাবে, সবার কিছুটা আশ্বস্ত হবে এবং অনেকেই আরো কনফিডেন্ট হবে, কারণ ওই এই পথ ধরেই চলে আসছে। এবং ইনফ্যাক্ট তখন বিভাগের অবস্থা আরো বেশ কয়েক বছর আগে তখন অবস্থাটা আরো দুর্বল ছিল, এখন অনেকটাই ভালো অবস্থায় আছে। তো শাওনের কাছ থেকে আমাদেরও আসলে জানার অনেক আগ্রহ, ও কিভাবে ড্রিসডেনে সম্ভবত পড়াশোনা করছে এবং পরবর্তীতে ওখানে ও মাস্টার্স এর পরে ক্যারিয়ারে কিভাবে ও ইয়ে করলো, ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে। আশা করি স্টুডেন্টরা এর থেকে অনেক কিছু জানতে পারবে যেগুলো ওদের কাজে আসবে এবং এই ধরনের অ্যাক্টিভিটিস অব্যাহত থাকবে। ফিউচার IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের ফিউচার অ্যাক্টিভিটিস আরো আরো সক্রিয়ভাবে হবে এই আশা করি। তো শাওন, ঠিক আছে, আর সময় নষ্ট না করে শাওন তার স্পিচ বা যেটাই হোক দেয়া শুরু করো। ধন্যবাদ স্যার। আব্দুল আলিম স্যার কি আমাদের সাথে আর কিছু অ্যাড করবেন? আসলে আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাই আমাদের প্রফেসর ডক্টর হাসান খালেদ রব স্যারকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের যে আজকের IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ আসলে ওনার হাত ধরেই আসছে আমাদের ডিপার্টমেন্টে, এবং উনি যদি অনুপ্রেরণা না দিতেন, আমাদের কথা শুনতে পাচ্ছেন সবাই? তো উনি যদি অনুপ্রেরণা এবং এটার ইনিশিয়েটিভ না নিতেন তো আমরা স্টুডেন্ট ব্রাঞ্চটা আসলে অ্যাপ্লাই করতে পারতাম না, পিটিশন দাখিল করতে পারতাম না। তো ওই সময় আমরা খুব জরুরি ভিত্তিতে 12 জন স্টুডেন্ট নিয়ে স্টুডেন্ট ব্রাঞ্চ শুরু করেছি, যেখানে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, ফাইন্যান্সিয়ালি সব দিক দিয়ে হাসান খালেদ রব স্যারের অবদান, এবং উনি আমাদের IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের অ্যাডভাইজারও। আমি ওনাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আর শাওন, আমার চেহারাটা মনে পড়ছে তার, আমি তাকে কতটুকু পেয়েছি আমার মনে পড়তেছে না এখন, যেহেতু আমি 11 to 17 এটা আমরা পেয়েছিলেন। আমরা আপনার আন্ডারে মাইক্রোওয়েভ টেকনোলজি পড়ছিলাম। আচ্ছা, থার্ড ইয়ারে সম্ভবত। তো আমার চেহারাটা মনে পড়তেছে, কিন্তু আসলে মানে স্পেসিফিক মনে করতে পারছি না। মনে পড়ার কোনো কারণ নাই স্যার, আমি ফার্স্ট বয় সেকেন্ড বয় ছিলাম না, আমি ব্যাক বেঞ্চার ছিলাম তাই। ইটস নট এ প্রবলেম যে ব্যাক বেঞ্চার আর ফ্রন্ট বেঞ্চার। হ্যাঁ, তো আশা করি আমরা আমাদের স্টুডেন্ট ব্রাঞ্চের সবাই, ছাত্ররা সবাই এটা থেকে উপকৃত হবে। লেটস স্টার্ট প্লিজ। ইব্রাহিম, আমি তাহলে শুরু করি? জি ভাইয়া, জি অবশ্যই। ধন্যবাদ আব্দুল আলিম স্যার, ধন্যবাদ রব স্যার আমাকে সুযোগটা করে দেওয়ার জন্য। আর আমি ধন্যবাদ জানাই ইব্রাহিমকে এই ওয়েবিনার অর্গানাইজ করার জন্য।
এবং ধন্যবাদ জানাই অন্যান্য ফেলো স্টুডেন্ট যারা আছে এখানে এই কষ্ট করে এই ওয়েবিনারে যোগ দেওয়ার জন্য এবং ধৈর্য ধরে আমার কথাগুলা শোনার ধৈর্য ধারণ করার জন্য। আমি আসলে অন্য কথা না গিয়ে আমি সরাসরি এই প্রেজেন্টেশনে চলে যাই। আমি তাহলে স্ক্রিনটা শেয়ার করি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখাচ্ছে। ওকে। সো আমি আসলে এখানে মোস্ট অফ দ্য টপিক বা প্রেজেন্টেশন গুলো আসলে বিভিন্ন টেকনিক্যাল প্রেজেন্টেশনে দেওয়া হয়েছে। তো মোস্ট অফ দ্য প্রেজেন্টেশন ছিল ইংলিশে, যার কারণে মাঝে মাঝে হয়তো আমি ইংলিশ বাংলা মিক্স হয়ে যাবে। সো বুঝতে কারো যদি কোনো সমস্যা হয় তাহলে ফিল ফ্রি টু ইন্টারাপ্ট। আর যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে প্রেজেন্টেশনের মাঝখানে, উইদাউট এনি হেজিটেশন আমাকে স্টপ করে কোশ্চেনটা করতে পারেন। আর প্রেজেন্টেশন আমি মূলত ট্রাই করবো 1 ঘন্টার মধ্যে শেষ করতে। যদি একটু বেশি সময় লেগে যায় আমি তার জন্য ক্ষমা প্রার্থী। আর হচ্ছে প্রেজেন্টেশন শেষে 15 মিনিটের একটা কোশ্চেন আনসার সেশন রেখেছি উইথ পারমিশন অফ ইব্রাহিম। সেখানে আমরা মূলত আমি চেষ্টা করবো আপনাদের কোশ্চেনগুলো আনসার করার জন্য। বাট as I said, feel free to interrupt me in the presentation if you have any question. Okay, so প্রেজেন্টেশনের মেইন টপিকটা হচ্ছে মাই সেমিকন্ডাক্টর জার্নি, কিভাবে আমি অ্যাপ্লাইড ফিজিক্স, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং থেকে আজকে এসএমএল এ পৌঁছালাম। সো প্রেজেন্টেশন স্টার্ট করার আগে আমি একটা ছোট্ট 1 মিনিটের একটা ভিডিও শো করব। আমি রিকোয়েস্ট করব প্লিজ ট্রাই টু কনসেন্ট্রেট অন দ্য ভিডিও। ভিডিওর মধ্যে কিছু ইনফরমেশন আছে যেগুলো হয়তো প্রেজেন্টেশনের মাঝখানে আপনার লাগতে পারে। আর যদি ভিডিওটার মধ্যে যদি কোশ্চেন থাকে তাহলে সেটা আমাকে জিজ্ঞাসা করতে পারেন। So let's go on the video. ভিডিওটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখাচ্ছে। সাইন ইন। ওকে, প্রেজেন্টেশনে ফিরে যাই। ভিডিও সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা? যদি কোশ্চেন না কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন, আর যদি না থাকে তাহলে আমরা নেক্সট স্লাইডে যেতে পারি। ওকে, আমরা ভিডিওটা সম্পর্কে ভিডিওটার সাথে লিংক আপ করব পুরো প্রেজেন্টেশনটা স্টেপ বাই স্টেপ আমরা প্রসিড করার পর। সো আমার সম্পর্কে কিছু বলতে গেলে, সো ইব্রাহিম অলরেডি বলেছে আমার নাম। সো আসলে আমার নামটা মূলত শাওন মিল্লাত, মাঝখানে আর কিছু নাম আছে যেটা বিশাল একটা নাম, ওটা যদি এখানে বসাতে যেতে তাহলে পুরো প্রেজেন্টেশন শেষ হয়ে যাবে। সো আমার ফার্স্ট নেম শাওন, লাস্ট নেম মিল্লাত। আর আমি অরিজিনালি ফ্রম ফেনী, বাংলাদেশ। সো আমাদের ছোট্ট শহর ফেনী, ডিভিশনাল শহর। সো 4 বছর বয়স থাকতে আমি চট্টগ্রামে মুভ করি উইথ মাই প্যারেন্টস। সো স্কুল কলেজ বেড়ে ওঠা সবই হচ্ছে চিটাগাঙে। পড়াশোনা করেছি ইউনিভার্সিটি অফ চিটাগাঙে, ব্যাচেলর মাস্টার্স এভরিথিং। এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন আমাদের ইউনিভার্সিটি লাইফের। এটা মোস্ট প্রবাবলি আমি ইউনিভার্সিটি থাকাকালীন সময় আমাদের লাস্ট ট্রিপ।
ডিপার্টমেন্টের লাস্টে, মেবি এটা রাঙ্গামাটি অথবা কক্সবাজার কোথাও ছিল, আমার ঠিক মনে পড়ছে না। আমাদের ক্লাসমেটদেরকে দেখতে পাচ্ছেন। সো ওকে একটু পরিচয় করে দেওয়ার নাম হচ্ছে বাপ্পি। মনে হয় কেউ ওকে চিনতে পেরেছেন, আমার ক্লাসমেট ছিল। আর ওকে আলাদা করে পরিচয় করে দেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, সবাই ওকে চিনেন। তো 2011 শেষে এসে, মাস্টার্স শেষে এসে আমি পাড়ি জমাই জার্মানিতে, ড্রেসডেন, জার্মানির ড্রেসডেন শহরে ড্রেসডেন ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে অ্যাডমিশন নিয়ে, মাস্টার্স অ্যাডমিশন নিয়ে, মাস্টার্স প্রোগ্রাম ছিল ন্যানো ইলেকট্রনিক সিস্টেম। আর ড্রেসডেনে পার করেছি 2011 থেকে 2015 পর্যন্ত। সো আমার একটা ছবি দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে বার্লিনের একটা বিখ্যাত একটা গেট, ব্রান্ডেনবুর্গ গেট নামে। সো জার্মানিতে ছিলাম 2015 শেষ পর্যন্ত, 2015 অলমোস্ট 2016 পর্যন্ত। এরপর 2016-তে আমি পাড়ি জমাই হচ্ছে আইনডহোভেন, নেদারল্যান্ডের ছোট্ট শহর আইনডহোভেনে, এএসএমএল এর জব নিয়ে। সেখানে একটা দেখতে পাচ্ছেন একটা ছবি, যে আমি আইনডহোভেন সিটি সেন্টারে দাঁড়িয়ে আছি। আপনারা যদি একটু ভালো করে খেয়াল করে থাকেন, একটা পিছনে একটা নাম দেখতে পাবেন, নাম হচ্ছে ফিলিপস। আমি জানি না আপনারা খেয়াল করেছেন কিনা। আমার মনে হয় ফিলিপস সম্পর্কে সবাই কম বেশি জানে। আমাদের ছোটবেলায় একটা অ্যাড দেখতাম আমরা, যেটা ছিল এরকম, যে মাছের রাজা ইলিশ ভাত্তি রাজা ফিলিপস। আমি জানি না আপনারা এটা সম্পর্কে জানেন কিনা। হ্যাঁ, ফিলিপস মূলত হচ্ছে আইনডহোভেন হচ্ছে ফিলিপসের শহর। দ্যাট মিনস আইনডহোভেন সিটিটা তৈরি হয়েছে ফিলিপসের মাধ্যমে। ফিলিপস আইনডহোভেন সিটিটা তৈরি করেছে। ফিলিপসের অরিজিন হচ্ছে আইনডহোভেন থেকে, আর ফিলিপসের হেডকোয়ার্টার হচ্ছে আইনডহোভেনে। সো দেখতে পাচ্ছেন আমি হেডকোয়ার্টারের সামনে দাঁড়িয়ে আছি। আইনডহোভেনকে বলা হয়ে থাকে হচ্ছে সিটি অফ লাইট, কারণ হচ্ছে ফিলিপসের শহর। আর ফিলিপস হচ্ছে, they are actually the pioneer of lighting technology. So this is about আমার সম্পর্কে এগুলো ইন্ট্রোডাকশন, এই জাস্ট এটাই, আর বেশি কিছু বলার নেই। এখানে থাকছি আমি, আমার ফ্যামিলিও আছে আমার সাথে, আমার ওয়াইফ আর আমার ছোট্ট একটা ছেলে আছে, বাচ্চা। তো এই নিয়ে আমার ফ্যামিলি এখানে। আর আমার বাবা থাকেন এখন বাংলাদেশে। সো পড়াশোনা নিয়ে কথা বলতে গেলে, আমি এর আগে বলেছি যে স্কুল কলেজ সবই আছে বাংলাদেশে। সো স্কুল ছিল চট্টগ্রামে, স্কুল ছিল হচ্ছে আমার নাসিরুদ্দিন গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, আর কলেজ ছিল হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, আর ইউনিভার্সিটি অফ চিটাগাং। সো ইউনিভার্সিটি অফ চিটাগাং এ আমি ব্যাচেলর এবং মাস্টার্স দুটোই করি। আমার সেশন ছিল 2005-06, আর হ্যাঁ 2011 সেশনে মাস্টার্স ছিল। সো ব্যাচেলরে ফোর্থ ইয়ার এসে ছোটখাটো একটা প্রজেক্ট করেছিলাম শ্রদ্ধেয় ফজলুল কাদের স্যারের আন্ডারে। ব্যাচেলর প্রজেক্টটা ছিল হচ্ছে ডেভেলপমেন্ট অফ স্টুডেন্টস অনলাইন ইনফরমেশন শেয়ারিং সিস্টেম। আমি জানি না, এখন আমি খেয়াল করেছিলাম এটা মোস্ট আমাদের ডিপার্টমেন্টের যে পেজটা আছে, ওই পেজটা আছে, সেখানে মোস্ট এখনো ওইটার রেকর্ড আছে। এনিওয়ে, 2011-তে 1 বছরের মাস্টার্স ছিল অ্যাপ্লাইড ফিজিক্স, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর উপরে। সো মূলত সেই সময়ে আমি আসলে জার্মানিতে আসার পড়াশোনা করার প্রসেসিং শুরু করি 2011 শুরুতেই, এবং অ্যাডমিশন নিয়ে 2011 লাস্টে অক্টোবরে আমি জার্মানি পাড়ি জমাই। সো জার্মানিতে আসার পর আমি এসেছিলাম ড্রেসডেন ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে। তো জার্মান ভাষায় যাকে বলা হয় টেকনিশ ইউনিভার্সিটি ড্রেসডেন, সংক্ষেপে টিইউ ড্রেসডেন। দেখতে পাচ্ছেন এখানে কোথায় আছে টিইউ ড্রেসডেন ম্যাপের মধ্যে। টিইউ ড্রেসডেন ছিলাম 2012 থেকে 2015 পর্যন্ত, কিছুটা এক্সটেন্ডেড টাইম, কারণ ইন্টার্নশিপ ইনক্লুডেড ছিল মাস্টার প্রোগ্রামে। তারপর আছে থিসিসটা ছিল 1 সেমিস্টার থেকে একটু বেশি ছিল থিসিসটা, বিকজ অফ এভরিথিং। আর হ্যাঁ, তো টিইউ ড্রেসডেন আসলে এটা তৈরি হয়েছিল 1828 সালে, অনেক কোয়াইট ওল্ড ইউনিভার্সিটি। আর জার্মানিতে এই 10টা যতগুলো টিইউ ইউনিভার্সিটি আছে তার মধ্যে টিইউ ড্রেসডেন ইজ ওয়ান অফ দ্য বেস্ট টপ র্যাঙ্কড ইউনিভার্সিটি ইন জার্মানি। তো মাস্টার প্রোগ্রাম ছিল ন্যানো ইলেকট্রনিক সিস্টেম। তো এখানে দেখতে পাচ্ছেন সরি ফ্যাকাল্টিটা, তো ফ্যাকাল্টি অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড আইটি। আর হ্যাঁ, প্রশ্ন আসতে পারে যে কিভাবে সেমিকন্ডাক্টর টেকনোলজির দিকে ইন্টারেস্টেড গ্রো হলো। অনেস্টলি স্পিকিং, বাংলাদেশ থাকাকালীন সময়ে হ্যাঁ সেমিকন্ডাক্টর টেকনোলজি পড়েছি আমরা 4th ইয়ারে, আমাদের একটা মডিউল ছিল মোস্ট অফ অ্যাডভান্স ইলেকট্রনিক্স। বাট সেমিকন্ডাক্টর টেকনোলজি সম্পর্কে কতটা ভালো ধারণা তখন থেকে আসলেই আসেনি। আমি দেখতে পাচ্ছি একজন রাইজড হ্যান্ড, কেউ কি কোন প্রশ্ন করতে চান? Okay, maybe it was a mistake. So these are the main modules basically. So for example, এখানে আছে মাইক্রো ন্যানো ইলেকট্রনিক্স ছিল, ন্যানো টেকনোলজি ছিল,
তারপর ছিল সেমিকন্ডাক্টর প্রসেস টেকনোলজি এন্ড ইন্টিগ্রেটেড সার্কিটস। তো আমি আসলে এটা রেড হাইলাইটেড করেছি আসলে এটাই বোঝানোর জন্য যে যেহেতু আমি আমার ক্যারিয়ার পাথ বা আমার মেজর আমি সেমিকন্ডাক্টর টেকনোলজিতেই ডিরেক্ট করেছি। সো টিউ টেস্টেনে পড়াশোনাকালীন সময় ফার্স্ট সেমিস্টার থেকেই আমি আসলে একটা স্টুডেন্ট জব বা রিসার্চ জব বলা যায়, রিসার্চ জব ইনভলভ হই। ইনস্টিটিউট অফ সেমিকন্ডাক্টর টেকনোলজিতে একটা রিসার্চ প্রজেক্ট ছিল সেখানে, যেটাকে বলা হয় ডিএনএ ট্রানজিস্টর নিয়ে। সো আমরা নর্মালি জানি সিলিকন ট্রানজিস্টর, বাট ডিএনএ ট্রানজিস্টর ইটস এ নিউ কাইন্ড অফ আইডিয়া। যাই হোক, আমি সেই এক্সপ্লেনেশনে যাব না। সো সেমিকন্ডাক্টর টেকনোলজি নিয়ে রিসার্চ করতে গিয়ে beside the semiconductor process technology and integration major main module, আসলে স্লোলি সেমিকন্ডাক্টর টেকনোলজির উপরে আমার ইন্টারেস্টটা গ্রো হতে শুরু করে। এট দ্য সেম টাইম আমি এখানে একজন ভদ্রলোকের ছবি দিয়েছি। এই ভদ্রলোকের নাম হচ্ছে প্রফেসর ইওয়ান বার্থা, one of the respected person from TU Dresden and from Germany. তিনি মূলত হচ্ছে সেমিকন্ডাক্টরের পায়োনিয়ার বলা যায় জার্মানিতে। সেমিকন্ডাক্টর টেকনোলজির উপরে অগাধ জ্ঞান রাখেন তিনি, ভাস্ট নলেজ ক্যারি করেন। আর উনি হচ্ছেন ওনার অফ দ্য ইনস্টিটিউট অফ সেমিকন্ডাক্টর টেকনোলজি। তো ওনার সাথে কাজ করতাম আমি, মূলত রিসার্চ জব বলা যায়। তো থার্ড সেমিস্টারে এসে থার্ড সেমিস্টার দ্যাট মিন্স 2013-তে এসে আমি ড্রেসডেনের একটা সেমিকন্ডাক্টর টেকনোলজির একটা সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং এর একটা কোম্পানি আছে, নাম গ্লোবাল ফাউন্ড্রিজ। গ্লোবাল ফাউন্ড্রিজ মূলত জার্মান বেসড কোম্পানি না, গ্লোবাল ফাউন্ড্রিজ হচ্ছে ইউএস বেসড কোম্পানি, বাট তাদের একটা ম্যানুফ্যাকচারিং ব্রাঞ্চ আছে, ফ্যাব আছে ড্রেসডেনে। সেই গ্লোবাল ফাউন্ড্রিজ কোম্পানিতে আমি স্টুডেন্ট ট্রেনিশিপ প্রসেস ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করি থার্ড সেমিস্টার থেকে। আমি ইনভলভ হই তাদের মেট্রোলজি ডিপার্টমেন্টে, তাদের মেট্রোলজি রিসার্চে একটা রিসার্চ প্রজেক্টে আমি ইনভলভ হই। তখন থেকে মূলত আমি আসলে আমার ক্যারিয়ারটাকে সেমিকন্ডাক্টর টেকনোলজির উপরেই ডিসাইড করি, এবং পরবর্তীতে যা যা প্রয়োজন, যা যা মডিউলস প্রয়োজন, সবই মূলত সেমিকন্ডাক্টর টেকনোলজির উপরেই বেস করে। সেই গ্লোবাল ফাউন্ড্রিজে রিসার্চ প্রজেক্ট ইনভলভ থাকাকালীন সময় সেখানে বলেছি আমি, সেখানে ইন্টার্নশিপ করেছি, সেখানে থিসিস করেছিলাম, মাস্টার থিসিস। আর সেই মেট্রোলজি ডিপার্টমেন্টেই আমি আমার রিসার্চ ফোকাসটা নির্ধারণ করে ফেলি সিরিয়ান ওভারলে মেট্রোলজির উপরে। সিরিয়ান ওভারলে মেট্রোলজি সম্পর্কে আমরা কিছুক্ষণ পরে ডিসকাশন করব, বাট তো আমার জাস্ট বলতে চাই যে আমার রিসার্চ ফোকাস ছিল মেইনলি অন সিরিয়ান ওভারলে মেট্রোলজি। আমার থিসিস সবই ছিল সিরিয়ান ওভারলে মেট্রোলজির উপরে। আমরা সেটা সম্পর্কে পরে ডিসকাস করব। ওকে, সো এবার একটু প্রফেশন সম্পর্কে কথা বলতে চাই। সো আমি এর মধ্যে বলেছি যে গ্লোবাল ফাউন্ড্রিজে আমি প্রসেস ডেভেলপমেন্ট ট্রেনিশিপ ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করি 2013-এ, বিসাইড মাই স্টাডি, আমার মাস্টার্স থাকাকালীন সময়। সো এই পজিশন সম্পর্কে কিছুটা বলতে গেলে আমি জয়েন করেছিলাম মেট্রোলজি ডিপার্টমেন্টে। তো মেট্রোলজি ডিপার্টমেন্ট মূলত হচ্ছে তারা যেমন রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে ইনভলভ, পাশাপাশি তারা চিপ ম্যানুফ্যাকচারিং করে থাকে। সো তাদের আছে এইচপিআর, দ্যাট মিন্স হাই ভলিউম ম্যানুফ্যাকচারিং, দ্যাট মিন্স তারা তাদের কাস্টমারদের জন্য তারা চিপ ম্যানুফ্যাকচার করে থাকে। তাদের কাস্টমারদের মধ্যে আছে যেমন কোয়ালকম আছে। আমি জানি না আপনারা কোয়ালকম সম্পর্কে জানেন কিনা, কারণ কোয়ালকম হচ্ছে আপনারা যে ফোন ইউজ করে থাকেন এখন বর্তমানে, বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোন যেগুলো, তাদের প্রসেসর মূলত কোয়ালকম বানিয়ে থাকে, কোয়ালকম ডিজাইন করে থাকে। তারা বানায় না, তারা ডিজাইন করে। সো আমি জানি না আপনারা শুনেছেন কিনা কোয়ালকম স্ন্যাপড্রাগন কারেন্টলি যেসব প্রসেসর গুলো ফোন ইউজ করা হয়। তো কোয়ালকম হচ্ছে গ্লোবাল ফাউন্ড্রিজ একটা কাস্টমার। তারপর আছে হচ্ছে আপনার একটা চাইনিজ কোম্পানি মিডিয়াটেক, এরা হচ্ছে কাস্টমার। এরকম আরো অনেক কোম্পানি আছে তাদের কাস্টমার হিসেবে। তো মেট্রোলজি ডিপার্টমেন্ট তাদের জন্য রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করতে হয়, মেট্রোলজি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, পাশাপাশি তারা প্রোডাকশনেও ইনভলভ ছিল। তো আমার কাজ ছিল আমার টিমকে এই সিরিয়ান ওভারলে মেট্রোলজি মেজারমেন্ট টেকনিকে সাপোর্ট দেওয়া, ইমপ্রুভমেন্ট টেকনিকে সাপোর্ট দেওয়া, তাদের রিসার্চে সাপোর্ট দেওয়া বিভিন্ন। পাশাপাশি আমি প্রোডাকশনের সিরিয়ান ওভারলে মেট্রোলজি প্রোডাকশন যে ডেটাগুলো জেনারেট হতো সেই ডেটাগুলো অ্যানালাইসিস করা, প্রসেস মনিটর করা যে আমাদের সিরিয়ান ওভারলে মেজারমেন্টটা ঠিকমতো হচ্ছে কিনা ডিউরিং প্রোডাকশন। এই সিরিয়াল ওভারলে মেট্রোলজির জন্য যেসব টুলগুলো প্রোডাকশন ইউজ করা হতো, যেমন হচ্ছে সিডিসিএম ক্রিটিক্যাল ডাইমেনশন স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি। এছাড়া আছে ওভারলে মেট্রোলজির জন্য ছিল কেএলএ অথবা ন্যানোমেট্রিক্স এর টুল। এই টুলগুলো ঠিকমতো পারফর্ম করছে কিনা তাদের সেইগুলো মনিটর করা, এবং সেইগুলোর উপর বেস করে প্রেজেন্টেশন রেডি করা এবং টিমে প্রেজেন্ট করা যে কারেন্ট স্ট্যাটাস কি মেশিনগুলো।
পাশাপাশি আমি বলেছিলাম, আমি অলরেডি মেনশন করেছি যে ডেটা অ্যানালাইসিস ছিল আমার হিউজ পার্ট। সো ডেটা অ্যানালাইসিসটাকে কিভাবে আরো ফাস্ট এবং প্রিসাইজ করা যায়, আরো ইজি করা যায়, কনভিনিয়েন্ট করা যায়, সেই জন্য বিভিন্ন টুল ডেভেলপ করতে হতো। তো আমি সেই টুল ডেভেলপমেন্টে ইনভলভ ছিলাম। সো আমি প্রচুর পরিমাণে ম্যাক্রো ডেভেলপমেন্ট করেছি। আমি জানি না আপনারা ম্যাক্রো সম্পর্কে শুনেছেন কিনা। ম্যাক্রো হচ্ছে ভিজুয়াল বেসিক, ওয়ান কাইন্ড অফ ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং ইন এক্সেল। এক্সেল আপনি ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং করে করে আপনি ডেটা অ্যানালাইসিস কিভাবে ফাস্ট করা যায় সেরকম সেই জন্য বিভিন্ন টুল তৈরি করতে। তো এগুলো ছিল আমার আসলে মূলত মেইন কাজ ছিল গুগল ফান্ড পেসে। আর এই বেসড অন দিস আমি যদি আপনাদের কিছু হিন্টস বা আপনাদের কিছু টিপস দিতে চাই, তাহলে আমি বলবো যে বর্তমান আপনারা যখন অনার্সে পড়াশোনা করছেন বা মাস্টার্সে যারা আছেন, তারা মাইক্রোসফট অফিসের যে টুলগুলো আছে, ফর এক্সাম্পল অফিস এক্সেল এর উপর যদি আপনারা পার্সোনালি যদি প্র্যাকটিস করেন, দক্ষতা অর্জন করতে পারেন, তাহলে সেগুলো কিন্তু আপনার ক্যারিয়ার অনেক বড় অ্যাচিভমেন্ট হবে। আপনার ক্যারিয়ার আপনি অনেক ভালো জায়গায় নিয়ে যাবেন আপনাকে, কারণ এগুলোর উপর মাইক্রোসফট অফিসের উপরে বিশেষ করে ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট এগুলোর উপর দক্ষতা থাকা কিন্তু আপনার জন্য অনেক বড় একটা ক্রেডিট। So let's move on. So 2016 এ যখন আমি ASML এ আসি as an application design engineer, so এই ক্ষেত্রে কিছুটা বলতে হয় যে ASML শুধুমাত্র লিথোগ্রাফি মেশিন তৈরি করে তা না। ASML এর নিজস্ব মেট্রোলজি টুলও আছে, মেট্রোলজি ইন্সপেকশন, ওভারলে মেট্রোলজি টুল। সো এই মেট্রোলজি টুলটার নাম হচ্ছে সো কল ইলস্টার মেট্রোলজি টুল। আমাদের বিভিন্ন কাস্টমার এই টুলটা ইউজ করে থাকে। সো এই ইলস্টার মেট্রোলজিটা মূলত দুই ধরনের ইন্সপেকশনের কাজে ইউজ করা হয়, ডিউরিং সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং, আফটার লিথোগ্রাফি এন্ড আফটার এচিং। সো এই দুই স্টেপ ইউজ করার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপ করে থাকে ASML। সো ইলস্টারের জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে। সো আফটার এজ ইন্সপেকশনের জন্য এই ধরনের একটা অ্যাপ্লিকেশন আছে, যেটাকে আমরা বলে থাকি অ্যাট রেজলিউশন মেট্রোলজি, ওভারলে মেট্রোলজি। সো সেই একটা প্রজেক্টে আমি অ্যাপ্লিকেশন ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করি। সো আমার মেইন কাজ ছিল মূলত, যদিও ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে আমি জয়েন করেছিলাম মেইন কাজ, বাট আমার মেইন কাজ ছিল হচ্ছে কাস্টমারদের সাথে ইন্টারাকশন। একটু এক্সপ্লেন করলে এইভাবে করতে হয় যে আমাদের কাস্টমার যারা এই টুলটা ইউজ করছে, ইলস্টার মেট্রোলজি টুলটা ইউজ করছে, তারা তাদের প্রোডাকশনে যখন ইউজ করে তখন বিভিন্ন ধরনের ডেটা জেনারেট করে, মেট্রোলজি ইন্সপেকশন ডেটা। এই ডেটাগুলো তারা আবার আমাদের কাছে ফেরত পাঠায় ইন্সপেক্ট করা যায়, অ্যানালাইসিস করার জন্য যে টুলটা, এই অ্যাপ্লিকেশনটা, নট দ্য টুল বাট দ্য অ্যাপ্লিকেশন, এটাকে ঠিকভাবে পারফর্ম করতে পারছে কিনা। আমরা এই ডেটাগুলো অ্যানালাইসিস করতাম। আমি এই ডেটাগুলো অ্যানালাইসিস করে আমি কাস্টমারকে ফিডব্যাক দিতাম যে কোথায় তাদের টিউন করতে হবে, রেসিপিটা কিভাবে তাদেরকে ইমপ্রুভ করতে হবে। বা অন দ্য আদার হ্যান্ড আমরা আমাদের প্রজেক্টেই এই ডেটাগুলো ইউজ করতাম যে আমরা কিভাবে আমাদের অ্যাপ্লিকেশনটাকে আরো ইমপ্রুভ করতে পারি, বা আমরা নতুন কোন অ্যাপ্লিকেশন এটা থেকে আপডেট করতে পারি কিনা। মূলত সেই কাজগুলো ছিল। সেই জন্য ভিনসেন্ট মেথড ডেভেলপ করা, বিভিন্ন ওয়ে অফ ওয়ার্কিং ডেভেলপ করা, সেগুলো ছিল হচ্ছে অ্যাজ অ্যান অ্যাপ্লিকেশন ডিজাইন ইঞ্জিনিয়ার আমার কাজ। বাট মোস্ট অফ দ্য টাইম আমাকে ইনডিরেক্ট আসলে কাস্টমারদের সাথে ইন্টারেক্ট করতে হতো। সো যখন এই কাজটা করছিলাম 2016 থেকে 2018 পর্যন্ত, তখন আমি চিন্তা করে দেখলাম যে কাস্টমারদের যেহেতু আমার ইনডিরেক্টলি ইন্টারেক্ট করতে হচ্ছে, সো হোয়াই নট ডিরেক্টলি ইন্টারেক্ট উইথ কাস্টমার, হোয়াই ডিরেক্টলি ইন্টারেক্ট উইথ কাস্টমার। তো দেন আমি ডিসাইড করলাম যে আমি আমার একটা পজিশনে সুইচ করব যেখানে আমি কাস্টমারদের সাথে ডিরেক্টলি ইন্টারেক্ট করতে পারি, বিকজ ইট ওয়াজ এ হিউজ চ্যালেঞ্জ। কাস্টমারদের সাথে ইন্টারেক্ট করা আসলে এটা কোনো সহজ কাজ না, কারণ কাস্টমার অলওয়েজ দেয়ার কাস্টমার। এবং আমাদের একটা কথা আছে, কাস্টমার ইজ অলওয়েজ গড। কাস্টমার যেটা বলবে সেটাই রাইট। সো কাস্টমারদের সাথে আসলে কাস্টমারদেরকে হ্যান্ডেল করা তো সহজ বিষয় না। তো আমি সেই চ্যালেঞ্জটা আসলে নিতে চাইছিলাম। এখানে আমি ডিসাইড করলাম আমি আমার জব সুইচ করব। সো পরবর্তীতে আমি একটা সম্পূর্ণ নতুন পজিশন, নতুন ডিপার্টমেন্টের খোঁজ করছিলাম, নিউ চ্যালেঞ্জ। সো আমি ডিসাইড করলাম যে আমি ডিরেক্টলি লিথোগ্রাফিতে ইনভলভ হবো। ASML এর লিথোগ্রাফি ডিপার্টমেন্ট যেটা আছে, ASML দুই ধরনের লিথোগ্রাফি মেশিন আছে, একটা হচ্ছে DPUV লিথোগ্রাফি এবং EUV লিথোগ্রাফি। UV লিথোগ্রাফি হচ্ছে বর্তমানে হট টেকনোলজি। হট টেকনোলজি এই কারণে বলছি যে এই লিথোগ্রাফি টুলটা, ইউভি লিথোগ্রাফি টুলটা আর কোনো কোম্পানি ওয়ার্ল্ড কেউ প্রোভাইড করতে পারে না এক্সেপ্ট ASML। সো আমি ইউভি লিথোগ্রাফি ডিপার্টমেন্টে জয়েন করি অ্যাজ এ কাস্টমার সাপোর্ট ইঞ্জিনিয়ার। আমার কম্পিটেন্সি হচ্ছে মেট্রোলজি এন্ড সেন্সর। এই মেট্রোলজি হচ্ছে সিরিয়াল ওভারলে মেট্রোলজি না, এটা হচ্ছে হার্ডওয়্যার মেট্রোলজি, ইটস নট অ্যাপ্লিকেশন মেট্রোলজি। বিসাইড দ্যাট সেন্সর, সো আমাদের মেশিনের মধ্যে অনেক ধরনের সেন্সর ইউজ করা হয়। এই সেন্সরগুলো ঠিকভাবে পারফর্ম করছে কিনা সেগুলো মনিটর করা, সেগুলো বিষয়ে কাস্টমারকে সাপোর্ট দেওয়াটা হচ্ছে আমার কাজ। সো অ্যাজ এ কাস্টমার সাপোর্ট ইঞ্জিনিয়ার আমি স্টার্ট করি 2018 এবং কারেন্টলি সেই পজিশনে আছি। সো এই পজিশনের সময় আমি
এমফাসাইজ করতে চাই ইন্টারেস্ট আমাদের আমাদের ইউজ হ্যালো ইব্রাহিম, কোনো সমস্যা হচ্ছে? জি স্যার, ডিসকানেক্ট হয়ে গেছে প্রবলি ভাই। Let him come back. হ্যালো জি ভাই শোনা, জি ভাই শোনা যাচ্ছে। সরি আমি জানি না ডিসকানেক্ট হয়ে গিয়েছে কোনোভাবে। এখন শোনা আছে? জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, হোস্ট ডিসেবল পার্টিসিপেন্ট স্ক্রিন শেয়ারিং। ওকে, নাও দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। সরি, কেন ডিসকানেক্ট হলো আমি ঠিক জানি না। ওকে, সো যদি কোনো কারণে ডিসকানেক্ট হয়ে যায় বা কোনো যদি কিছু যদি আটকে থাকে বা ইন্টারাপ্ট হয় তাহলে আমাকে প্লিজ ইনফর্ম করো ইব্রাহিম। ভাই ক্লিয়ার করবেন, বুঝিনি। হ্যাঁ, এখন কি বোঝা যাচ্ছে? জি ভাই বোঝা যাচ্ছে। ওকে, সো যেটা বলছিলাম যে হ্যাঁ, আমরা কাস্টমার কতটুকু পর্যন্ত তুমি শুনতে পেরেছো ইব্রাহিম? আমার একটু জানো যে আমি কাস্টমারদের সময় কথা বলছিলাম মোস্ট প্রবাবলি। হ্যাঁ, আপনি প্রবলি শিফট করছেন যে অন্য একটা ডিপার্টমেন্টে দেখবেন এতটুকু পর্যন্ত। হ্যাঁ, ওকে। সো আমি শিফট করেছি হচ্ছে কাস্টমার সাপোর্ট ইঞ্জিনিয়ারিং এই ইউভি লিথোগ্রাফি ডিপার্টমেন্টে অ্যাজ এ মেট্রোলজি এন্ড সেন্সর ইঞ্জিনিয়ার, সেন্সর কম্পিটেন্সি ইঞ্জিনিয়ার। তো কাস্টমারদের যখন আমি যেটা বলছিলাম যে এটা হচ্ছে একটা বিগ মেশিন, বাট ইটস নট এ হিউম্যান, ইটস এ মেশিন। সো এটা একটা ভুল ত্রুটি থাকতেই পারে, ভুল ত্রুটি হতেই পারে। সো কাস্টমারদের প্রোডাকশনে যখন এই মেশিনটা ভুল ত্রুটি করে তখন দেখা যায় যে প্রোডাকশনটা স্টপ হয়ে যায়। আর তখন আমাদের ফাইন্ড আউট করতে হবে যে কেন মেশিনটা স্টপ হলো। তো সেই ক্ষেত্রে আমাদের মেশিনটার ইনস্ট্যান্টলি আমরা কিছু সলিউশন প্রোভাইড করে থাকি, কিন্তু মেশিনটার কিছু লং টার্ম সলিউশন প্রয়োজন। সেই সলিউশন গুলোকে বলা হয়ে থাকে স্ট্রাকচারাল সলিউশন। আমরা নির্ধারণ করে থাকি যে স্ট্রাকচারাল সলিউশনটা কি হবে। সো সেটার উপর বেস করে আমরা ডেভেলপমেন্টের সাথে ইন্টারেক্ট করি এবং ডিসাইড করি কিভাবে আগাতে হবে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য টাস্ক অফ কাস্টমার সাপোর্ট ইঞ্জিনিয়ার। পাশাপাশি আমরা আইডেন্টিফাই করি কোথায় মেশিনের ইমপ্রুভমেন্ট প্রয়োজন, কোথায় আমার কম্পিটেন্সি সেন্সরের কোথায় বা মেট্রোলজির কোথায় ইমপ্রুভমেন্ট প্রয়োজন সেগুলো নির্ধারণ করি, কাস্টমারদেরকে সেগুলো ফিডব্যাক দিই, কাস্টমারদেরকে বলি যে তারা কি করতে হবে। যদি প্রয়োজন হয় যে সাপোজ এমন কোনো সলিউশন, আমাদের ফিল্ডেও কিছু ফিল্ড ইঞ্জিনিয়ার আছে, যেমন হচ্ছে যে ইউএসএ বা কোরিয়াতে বা তাইওয়ানে ফিল্ড ইঞ্জিনিয়ার আছে, তারা ডিরেক্টলি কাস্টমারদের মেশিনে কাজ করে। আমি ডিরেক্টলি কাস্টমার মেশিনে কাজ করি না, আমি রিমোটলি আইনদোবা থেকে বসে কাজ করি। বাট মাঝে মাঝে যদি প্রবলেমটা এমন হয় যে এটা ফিল্ড ইঞ্জিনিয়ারদের পক্ষে
সলভ করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমাকে মাঝে মাঝে ট্যুর করতে হয় কাস্টমার সাইটগুলোতে। তো সেই ক্ষেত্রে কাস্টমার সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে আমার একটা সুযোগ আছে যে ওয়ার্ল্ড ওয়াইড ট্যুর করার, বিভিন্ন দেশে যেখানে আমাদের কাস্টমার আছে সেখানে আমি ট্যুর করতে পারি। এরপর হচ্ছে ফিল্ড ইঞ্জিনিয়ার যারা আছে তাদেরকে বিভিন্ন নলেজ প্রোভাইড করা, টেকনিক্যাল নলেজ প্রোভাইড করা, তাদের যেখানে ল্যাকিংস আছে সেগুলো ঠিক করা, বা তাদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া, বিভিন্ন এক কথা আমরা যেটাকে বলি সার্ভিস মিক্স, সেই সার্ভিস মিক্স গুলো তাদেরকে প্রোভাইড করা। এটা হচ্ছে মেইনলি কাস্টমার সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে আমার কাজ ASML এ on metrology and sensors. Any question on profession? কোন প্রশ্ন আছে এর মধ্যে? আমি আশা করব আপনারা ইন্টারেক্ট করবেন, যদি থাকে তাহলে প্রশ্ন করবেন, আর যদি না থাকে তাহলে আশা করব বলবেন যে আপনাদের কোনো প্রশ্ন নাই বা আমি প্রসিড করতে পারি। সাইলেন্স সামটাইমস আসলে ফ্রাস্ট্রেটিং। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর। একটু ইনফর্মাল হয়ে যাচ্ছে কোশ্চেনটা, বাট আমি মনে হচ্ছে মানে আপনি যে কাজগুলো করতেছেন এখানে থিওরিটিক্যাল নলেজ বা আপনি যে মাস্টার্স করলেন ড্রেসডেন থেকে, মানে এটা অ্যাপ্লিকেশনটা ঠিক মনে হচ্ছে বুঝতে পারতেছি না। জাস্ট বিজনেস কাস্টমারদের সাথে এটা হয়তো আমার ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, না তুমি তোমার কোশ্চেনটা ইট ওয়াজ ভেরি গুড কোশ্চেন। ব্যাপারটা হচ্ছে আমি মাস্টার্স করেছি ন্যানো ইলেকট্রনিক্স এর উপরে, বা আমার মেজর হচ্ছে সেমিকন্ডাক্টর টেকনোলজি। সো সেমিকন্ডাক্টর টেকনোলজিতে পড়াশোনা করলেই যে সেমিকন্ডাক্টর টেকনোলজির উপরেই একদম ফিক্স চিপ ম্যানুফ্যাকচারিং এর উপরে ক্যারিয়ার বিল্ড আপ করতে হবে এমন কোনো কথা নাই। সেমিকন্ডাক্টর টেকনোলজি রিলেটেড যে কোনো ক্যারিয়ারই যাওয়া যেতে পারে। সো ASML লিথোগ্রাফি মেশিন হচ্ছে একটা চিপ ম্যানুফ্যাকচারিং টুল। কিভাবে আমি আমার পড়াশোনা এটার সাথে জড়িত সেটা আমি একটু পরে এক্সপ্লেন করব, বাট আমি বলে দিচ্ছি যে এটা সামহাউ রিলেটেড, আমি এটা এক্সপ্লেন করব একটু পরে। ঠিক আছে? ওকে, সো রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সম্পর্কে কিছু কথা বলতে চাই। যেহেতু আমি বলেছি আমি প্রেসিডেন্ট থাকাকালীন সময় মাস্টার থিসিস করেছি গ্লোবাল ফাউন্ডারিজে। সো আমি থিসিস ডিটেইলসে যাব না, বাট আমি কিছু ধারণা দিতে চাই। আমি জানি না এখানে 4th ইয়ার বা মাস্টার্স এর কোনো স্টুডেন্ট আছে কিনা, থেকে থাকলে আমি আশা করব যে আপনারা হয়তো বা সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং টেকনোলজি সম্পর্কে কিছুটা পড়াশোনা করেছেন আপনাদের একটা মডিউল অ্যাডভান্স ইলেকট্রনিক্সে। যদি পড়াশোনা করে থাকেন আপনারা তাহলে লিথোগ্রাফি সম্পর্কে নিশ্চয়ই জানেন। লিথোগ্রাফি সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া আছে? কারণ লিথোগ্রাফিটা মেইনলি হচ্ছে লিথোগ্রাফি দাঁড়িয়ে আছে হচ্ছে সিডি ক্রিটিক্যাল ডাইমেনশন এবং ওভারলের উপরে। ক্রিটিক্যাল ডাইমেনশন আর ওভারলে দুটো হচ্ছে সেমিকন্ডাক্টরের বেস। আপনার চিপ ডেনসিটি কতটুকু হবে, চিপের মধ্যে আপনার ট্রানজিস্টর যেগুলো আছে, ট্রানজিস্টর নাম্বার অফ ট্রানজিস্টর এবং নাম্বার অফ তারপর চিপ ডেনসিটি কতটুকু হবে, এগুলো ডিসাইড করা সিডি এন্ড ওভারলের উপর বেস করে। আপনার চিপ ডেনসিটি যত বেশি হবে সিডি তত কম হবে, এবং সিডির উপর আপনার সিডি কতটুকু লাগবে, বর্তমান কারেন্ট টেকনোলজিতে কতটুকু সিডি ইউজ করা হয়ে থাকে তার উপর বেস করে কিন্তু লিথোগ্রাফির টেকনোলজি নির্ধারণ করা হয়ে থাকে। সো লিথোগ্রাফি এন্ড সিডি ক্রিটিক্যাল ডাইমেনশন তারা একটার সাথে জড়িত। আমি নেক্সট একটা স্লাইডে সেটা দেখাবো, বাট আমি আশা করবো যে আপনাদের সিডি ক্রিটিক্যাল ডাইমেনশন এন্ড ওভারলের উপর একটা আইডিয়া থাকবে ফ্রম দ্য লিথোগ্রাফি সিস্টেম, যেটা আপনি হয়তো 4th ইয়ারে পড়েছেন। বাই দ্য ওয়ে আমি সেদিকে যাচ্ছি না। তো সেমিকন্ডাক্টর টেকনোলজিতে আপনার সিডি ক্রিটিক্যাল ডাইমেনশন ওভারলে মেইনটেইন করাটা খুবই জরুরি, না হলে আপনার চিপ ম্যানুফ্যাকচারিং ভালো হবে না। আর যদি সিডি এন্ড ওভারলে যদি আপনি মেইনটেইন করতে না পারেন তাহলে আপনার চিপ জাস্ট সিম্পলি গার্বেজ, সেই চিপের আর কোনো দাম নেই। তো সেমিকন্ডাক্টর টেকনোলজি সিডি মেজারমেন্ট করা হয়ে থাকে, ক্রিটিক্যাল ডাইমেনশন মেজারমেন্ট করা হয়ে থাকে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি দ্বারা, আর ওভারলে মেজারমেন্ট করা হয়ে থাকে অপটিক্যাল ইন্সপেকশন টুল দ্বারা। তো আমি যখন গ্লোবাল ফাউন্ডারিজে ছিলাম মেট্রোলজি ডিপার্টমেন্টে, সেখানে একটা রিসার্চ প্রজেক্ট আমি ইনভলভ ছিলাম। সেই রিসার্চ প্রজেক্টের কাজটা ছিল হচ্ছে এটার উপর রিসার্চ করা যে আমরা as I mentioned the চিপ সাইজ যত কমছে, ট্রানজিস্টরের ডেনসিটি যত বাড়ছে, আপনার লেয়ার টু লেয়ার হাইট তত বাড়ছে, যার কারণে আপনার প্রসেসিংটা আপনি সাধারণত ওভারলে মেট্রোলজিটা করতে হয় হচ্ছে প্রতিটা স্টেপে। আপনি যখন চিপ ম্যানুফ্যাকচার করবেন, আপনি যখন লেয়ার বাই লেয়ার একটার উপর আরেকটা দিয়ে আপনি স্ট্যাক তৈরি করবেন, তখন ওভারলে মেট্রোলজি পারফর্ম করতে হয় ইন ইচ এন্ড এভরি স্টেপ, যেটা হচ্ছে টাইম কনজিউমিং
এবং সেক্ষেত্রে আপনার কাস্টমার থ্রুপুট বলতে মিন করা হচ্ছে ওয়েফার পার আওয়ার, আপনি কতটুকু ওয়েফার কয়টা ওয়েফার পার আওয়ার প্রসেস করতে পারছেন, সেটার কিছু বাজেট থাকে কাস্টমারের, সেই থ্রুপুটটা দিন দিন কমে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এমন একটা টেকনোলজি প্রয়োজন, মেট্রোলজি টেকনোলজি প্রয়োজন, যে টেকনোলজিটা আপনার এই ওভারলে মেজারমেন্টটা স্টেপ বাই স্টেপ না করে আপনি পুরো স্টেকটা যখন তৈরি করে ফেলবেন, লেয়ার স্টেকটা তৈরি করে ফেলবেন, আমরা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে স্টেক বলা হয়, লেয়ার স্টেক। দ্যাট মিন্স একটা লেয়ারের উপর একটা লেয়ারের যে স্টেকটা, সেটা আপনি কতটা ডিপ হলে আপনি এমন একটা টেকনোলজি আপনাকে অ্যাপ্লাই করতে হবে যেটা আপনি স্টেপ বাই স্টেপ করবেন না, বাট আপনি পুরো স্টেকটা তৈরি করার পরে এট এ ওয়ান টাইম আপনি ওভারলেটা মেজারমেন্ট করবেন। সেটা আসলে অপটিক্যাল মেট্রোলজি দ্বারা সম্ভব ছিল না। কারণ হচ্ছে, as I mentioned, optical metrology is not a faster way of inspection. Optical overlay metrology, যেটা আপনাকে স্টেপ বাই স্টেপ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা আসলে একটা অল্টারনেটিভ খুঁজছিলাম যেটা দিয়ে আপনি খুব সহজে ওভারলে মেট্রোলজি করতে পারবেন। সেই অল্টারনেটিভটা হচ্ছে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি। কিভাবে সেটা আপনার করবে সেটা আমরা একটু পরেই ডিসকাস করব। তো আমার থিসিসে আমার কাজটা ছিল হচ্ছে যে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি ইউজ করে কিভাবে আমরা ওভারলে মেট্রোলজিটা করতে পারি সেটা নিয়ে একটা ওয়ার্কফ্লো দাঁড় করানো, এবং সেই ওয়ার্কফ্লোটা যদি সাকসেসফুল হয়, সেই ওয়ার্কফ্লোটার ক্ষেত্রের মধ্যে ইনক্লুডেড হচ্ছে সিমুলেশন, তারপর প্র্যাকটিক্যাল ইনভেস্টিগেশন। সেই ওয়ার্কফ্লোটা যদি সাকসেসফুল হয়, সেই ওয়ার্কফ্লোটা ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশনের ক্ষেত্রে সেই ওয়ার্কফ্লোটা ইউজ করা হবে ফর ওভারলে ইন্সপেকশন ইউজিং স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি। সো দ্যাট ওয়াজ দ্য মোটিভেশন অফ দিস থিসিস। আর টাস্ক কি ছিল? টাস্ক, এজ আই মেনশন, যে সেটা হচ্ছে সিমুলেশন করে দেখা যে আপনার এই ওয়ার্কফ্লোটা কাজ করছে কিনা। যদি সিমুলেশনটা সাকসেসফুল হয়, সেই সিমুলেশন থেকে আপনি বিভিন্ন অপটিমাম ওয়ার্কিং পয়েন্ট নির্ধারণ করবেন। সেই অপটিমাম ওয়ার্কিং পয়েন্ট গুলো আপনি রিয়েল টুল যেটা আছে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি টুল প্রোডাকশনে, সেই রিয়েল টুলে আপনি অপটিমাম ওয়ার্কিং পয়েন্ট গুলো অ্যাপ্লাই করে রিয়েল যে চিপ স্টেক গুলো আছে সেগুলোর উপর অ্যাপ্লাই করে দেখবেন আপনার ওয়ার্কফ্লোটা কাজ করছে কিনা। সেটা হচ্ছিল আমার মেইন টাস্ক। আমার এই রিসার্চ থিসিসটা 2016-তে জার্মানির স্টুটগার্ট শহরে একটা কনফারেন্স আমি প্রেজেন্ট করি, নাম হচ্ছে অ্যাডভান্স প্রসেস কন্ট্রোল এন্ড ম্যানুফ্যাকচারিং কনফারেন্স। এই লিংকে গেলে আপনারা দেখতে পাবেন যে কনফারেন্সটা সম্পর্কে আইডিয়া পাবেন। আর আবারও বলতে চাই যে এই থিসিসটা ছিল গ্লোবাল ফাউন্ডারিজ এবং ড্রেসডেন ইউনিভার্সিটি অফ টেকনোলজির জয়েন্ট ভেঞ্চার। যে প্রফেসরকে আমি দেখালাম একটু আগে, সেই প্রফেসরের আন্ডারে সুপারভাইজার, যিনি ছিলেন সুপারভাইজার। সিডিসিএম সম্পর্কে বলতে গেলে এখানে একটা আমি স্কেমেটিক ভিউ দিচ্ছি সিডিসিএম এর, যে কিভাবে সিডিসিএমটা কাজ করে। সিডিসিএম, আমি একটু আগে বলছি, সিডিসিএম মূলত কাজ মেইনলি ইউজ করা হয় ক্রিটিক্যাল ডাইমেনশন মেজার করার জন্য। দ্যাট মিন্স স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি মূলত সারফেস ইন্সপেকশনের জন্য। আপনি যে কোনো ম্যাটেরিয়ালে বা যে কোনো কিছু সারফেস যদি আপনি ইন্সপেক্ট করতে চান, যে সারফেসে আপনার কোনো ছিদ্র আছে কিনা, স্কেল সাইজ কোনো ছিদ্র আছে কিনা, সারফেসটা রাফ কিনা, সারফেসটা স্মুথ কিনা, সেগুলো ইন্সপেক্ট করার জন্য আপনার স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি ইউজ করা হয়। সেক্ষেত্রে আপনি কোনো লেয়ারের উইডথ কতটুকু, কোনো একটা লাইন, আপনি যদি কোনো একটা লাইন নেন, সেই লাইনের উইডথ কতটুকু সেটা মেজার করার জন্য আপনি স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি ইউজ করবেন, বিকজ সে আপনাকে সারফেস ইনফরমেশন দেবে। স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি সম্পর্কে বলতে গেলে এখানে আছে ইলেকট্রন গান। ইলেকট্রন গান থেকে আপনি পাচ্ছেন ইলেকট্রন বিম। এই অ্যানোড বা লেন্স গুলো আপনাদের বিমটাকে শেপ করবে, এবং সেই বিমটা আপনি ফেলবেন হচ্ছে এই স্টেজের উপরে, যেখানে একটা স্পেসিমেন রাখা আছে। আর এই বিমটা যখন আপনার স্পেসিমেনের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, তখন সে আপনার কিছু ইলেকট্রন রিলিজ করবে। সেই ইলেকট্রন গুলো আপনি এই ডিটেক্টর অথবা এই ডিটেক্টরের মাধ্যমে ডিটেক্ট করে কম্পিউটার স্ক্রিনে দেখতে পারবেন আপনার সারফেসের ইনফরমেশন গুলো। একটু ডিপে গেলে আপনি বলা যায় যে আমি যেটা বললাম, যখন সারফেসের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, এই ইন্টারঅ্যাকশনটাকে বলা হয়ে থাকে ইন্টারঅ্যাকশন ভলিউম। তো সারফেস থেকে যে ইলেকট্রন গুলো রিলিজ হয় সেগুলোকে বলা হয়ে থাকে সেকেন্ডারি ইলেকট্রন। আর সেকেন্ডারি ইলেকট্রন গুলোর এনার্জি হচ্ছে খুবই লো এনার্জি, তারা বেশি দূর যেতে পারে না। আপনি এখানে এই গ্রাফ থেকে সেটা দেখতে পাবেন, এটা হচ্ছে এনার্জি কার্ভ আর এটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস। তো সারফেস থেকে যেসব ইলেকট্রন গুলো নির্গত তাদেরকে বলে সেকেন্ডারি ইলেকট্রন। তো সেকেন্ডারি ইলেকট্রন হচ্ছে তারা নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে হাই। আর ডিপ ইনসাইড থেকে যেসব ইলেকট্রন গুলো রিলিজ হয় তাদেরকে বলা হয় ব্যাক স্ক্যাটার্ড ইলেকট্রন। তারা হচ্ছে হাই এনার্জেটিক ইলেকট্রন। আপনি এখানে সেটা দেখতে পাচ্ছেন এই গ্রাফটা থেকে। তো আমার এই রিসার্চের জন্য মেইন টার্গেট ছিল হচ্ছে ব্যাক স্ক্যাটার্ড ইলেকট্রন গুলোকে ইন্সপেক্ট করা, ডিটেক্ট করা। তো এখানে এই সিডিসিএম টুলের মধ্যে একটা ডিটেক্টর আছে যেটাকে বলা হয় ব্যাক স্ক্যাটার্ড ইলেকট্রন ডিটেক্টর, আর এটা হচ্ছে সেকেন্ডারি ইলেকট্রন ডিটেক্টর। ব্যাক স্ক্যাটার্ড ইলেকট্রন কেন ডিটেক্ট করা জরুরি? কারণ ব্যাক স্ক্যাটার্ড ইলেকট্রন আপনাকে ইনফরমেশন দেবে ডিপ ইনসাইড অফ দ্য ম্যাটেরিয়াল। আর কোনোভাবে যদি আপনার ম্যাটেরিয়ালটা থিকনেস যদি অত বেশি না হয় এবং এই ম্যাটেরিয়ালটা নিচে যদি অন্য কোনো ম্যাটেরিয়াল থেকে থাকে, তাহলে এই ব্যাক স্ক্যাটার্ড ইলেকট্রন হয়তো বা সেই ম্যাটেরিয়াল থেকে আপনার ইনফরমেশন নিয়ে আসবে। আপনি ব্যাক স্ক্যাটার্ড ইলেকট্রন ইন্সপেক্ট করে আপনি দেখতে পাবেন আসলে সেই ম্যাটেরিয়ালটা কি ছিল আন্ডারনিথ দিস টপ ম্যাটেরিয়াল।
আশা করবো এখান থেকে সিডিসিএম এর কিছুটা ধারণা হয়েছে how CDCM works. So research goal 1, if I go back to the research goal 1, so এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন যে চিপ, বর্তমানে চিপ গুলো কিরকম হতে পারে লেয়ার বাই লেয়ার। সো একটা চিপ ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে যদি আমি একটা এক্সাম্পল দিয়ে থাকি, যেটা হচ্ছে একটা লেয়ার, আপনি নরমালি অপটিক্যাল ইন্সপেকশন টুলের মাধ্যমে, ওভারলে মেট্রোলজি টুলের মাধ্যমে আপনি ওভারলে সিডি মেজার, ওভারলে মেজার করতে পারবেন when you are not imposing any layer on this layer। এই ক্ষেত্রে আপনি ওভারলেটা মেজার করতে পারবেন, বাট এই ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার প্রতিটা স্টেপে করতে হবে এবং সেটা হচ্ছে টাইম কনজিউমিং, যেটা থ্রুপুটের ক্ষেত্রে ইফেক্ট তৈরি করে থাকে। তো টার্গেটটা ছিল হচ্ছে আপনি পুরো লেয়ারটাই তৈরি করে ফেলবেন, পুরো একটা স্ট্যাক তৈরি করে ফেলবেন লেয়ার বাই লেয়ার, উইথ মাল্টিপল লেয়ার্স। দেন আপনি স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি থেকে ইলেকট্রন বিম অ্যাপ্লাই করবেন এই লেয়ারের উপরে, এবং সেই সাথে আপনি আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আপনি এই লেয়ারের কোনো ইনফরমেশন পাচ্ছেন কিনা বা এই লাইনগুলোর কোনো ইনফরমেশন পাচ্ছেন কিনা। এটা একটা এক্সাম্পল স্টেক আপনাকে দেখালাম। তো এখানে ছিল আমার ডেডিকেটেড ওয়ার্কফ্লোটা ডিজাইন করা ছিল এরকম যে আমি একটা টুল ইউজ করেছি যেটাকে জিমেশ বলা হয়। জিমেশ হচ্ছে আপনি যেখানে আপনি 3D ডিজাইন করতে পারবেন যে কোনো স্ট্রাকচারের জন্য, লুক লাইক দিস। এটা হচ্ছে একটা মেশ স্ট্রাকচার, সেখানে আপনি ফিজিক্যাল ভলিউম বা আপনি মেশ সাইজ সেগুলো ডিফাইন করে দিতে পারবেন। আর এই ফাইলটাকে আপনি ইম্পোজ করতে হবে একটা প্যাকেজ, সিমুলেশন প্যাকেজ, যেটাকে বলা হয় যেমন সেল। যেমন সেল মূলত হচ্ছে এই প্যাকেজটা মূলত হচ্ছে কন্টেইনিং কিছু প্রোগ্রামিং আর কিছু স্ট্রাকচার ডিজাইন। সো এই প্রোগ্রামটা আমি ইউজ করেছিলাম এখানে, সেই প্রোগ্রামটার নাম হচ্ছে জাইথন। জাইথন মূলত হচ্ছে কম্বিনেশন অফ জাভা এন্ড পাইথন। সো আপনি প্রোগ্রামের মাধ্যমে আপনি ডিফাইন করে দিতে পারবেন যে আপনার এই লেয়ার বাই লেয়ারের ম্যাটেরিয়াল গুলো কি হবে। আপনি একটা বাউন্ডারি কনস্ট্যান্ট দিয়ে দিতে পারবেন যে আপনার ইলেকট্রন গুলো এই বাউন্ডারির মধ্যে যে যখন ট্রাভেল করবে, সো এই কারণ সামহাও যদি সেই বাউন্ডারিটা ওভারকাম করে নেক্সট বাউন্ডারিতে চলে যায়, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা অন্য কোনো ম্যাটেরিয়াল এসে গিয়েছে। সেটা আপনি ডিফাইন করে দিতে পারবেন এই বাউন্ডারি কনস্ট্যান্টের মাধ্যমে। এট দ্য সেম টাইম আপনি ম্যাচ রিজিয়ন গুলো ডিফাইন করতে পারবেন এবং আপনার স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপির এনার্জি কতটুকু হবে, কারেন্ট কতটুকু হবে, সেগুলো আপনি ডিফাইন করে দিবেন এই প্রোগ্রামের মাধ্যমে। তারপর অ্যানালাইসিস সিমুলেশন রান করাবেন। সিমুলেশন আপনাকে কিছু আউটপুট দেবে। আপনি আপনার শুনতে হয়তো বা কিছুটা সহজ আছে, বাট হয়তো বা আপনি যে আউটপুটটা পাচ্ছেন সেটা অপটিমাল আউটপুট না। তো সেই ক্ষেত্রে আপনাকে প্রোগ্রামটা বারবার মডিফাই করতে হবে, আপনার বিভিন্ন ধরনের ইনপুট দিতে হবে। তো ফাইনালি আপনি একটা অ্যানালাইসিস করে দেখেন একটা অপটিমাল আউটপুট আপনি পেয়েছেন উইথ দিস ইনপুটস। এখন সেই আউটপুট দিয়ে যে ইনপুট গুলো আপনি দিয়েছেন সেগুলো দিয়ে আপনি একটা রেসিপি ক্রিয়েট করবেন। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে যে কোনো মেশিন রান করানোর সময় আপনার একটা রেসিপি ক্রিয়েট করতে হয়। রেসিপিতে আপনার ওই মেশিনের জন্য যত ধরনের ইনফরমেশন ডিফাইন করা থাকে, সেই রেসিপিটা ক্রিয়েট করে আপনি রিয়েল সিডিসিএম টুল সেগুলোতে আপনি এটা অ্যাপ্লাই করবেন এই রেসিপিটা, এবং এই সিডিসিএম টুলটা আপনি রান করবেন হচ্ছে এই ধরনের একটা রিয়েল একটা চিপ স্টেকের উপরে, এবং ভেরিফাই করবেন যে আপনার আসলে এই ডেডিকেটেড ওয়ার্কফ্লোটা আপনার কাজ করেছে কিনা, আপনি যে সিমুলেশনের মেথডটা ডিফাইন করেছেন সেটা কাজ করেছে কিনা। রিসার্চ গোল 2, সো ওটা ছিল একটা এক্সাম্পল স্টেক। এই ধরনের আরো মাল্টিপল স্টেক ছিল আমার ইনভেস্টিগেশনে। সো আমি জানি না আপনারা শুনেছেন কিনা, ফিনফেট এর নাম শুনেছেন কিনা আমি জানি না। ফিনফেট ইফেক্ট ট্রানজিস্টর, যেটা 28 ন্যানোমিটার, অথবা আছে FDSY ফুললি ডিপ্লেটেড সিলিকন ইনসুলেটর। এগুলো বিভিন্ন ধরনের চিপ স্টেক যেগুলো কাস্টমাররা ডিজাইন করে থাকে। সো এই ধরনের অনেকগুলো স্টেক ছিল যেগুলোর উপরে আমার এই মেথডটা রান করাতে হয়েছে এবং দেখতে হয়েছে যে এই মেথডটা আসলে কাজ করছে কিনা। সো এখানে একটা এক্সাম্পল দিতে পারি আপনাকে, যেমন এইটার ক্ষেত্রে আপনি এই সারফেসের ক্রিটিক্যাল টাইম স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি ইউজ করে এই সারফেসের সিডিটা আপনি মেজার করতে পারবেন। সিডি বলতে আমি যেটা মিন করছি হচ্ছে সাপোজ একটা লাইন আপনি যদি নেন এক্সাম্পল, সিডিটা হচ্ছে উইডথ অফ দিস লাইন। সো এখানে কিছু ম্যাটেরিয়াল লেয়ার দেখতে পাচ্ছেন, তার নিচে হচ্ছে যে এই দুটো লাইন আছে। আমার টার্গেট হচ্ছে এই দুটো লাইনের সিডি আমি মেজার করব, তাহলে আমি সহজে ওভারলেটা ক্যালকুলেট করতে পারছি, যেটা আমি অপটিক্যাল ওভারলে মেট্রোলজি টুলের মাধ্যমে করতে পারছি না। সেটা ট্রাই করছি স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপির মাধ্যমে করা যায় কিনা। সো ইন রিয়েলিটি আমি দেখতে চাইছিলাম যে আমার সিমুলেশনটা এইভাবে দেখা যায় কিনা। দ্যাট মিন্স হচ্ছে these two lines are these two lines and these two are these two lines. So that means আমাকে এই ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে আমার এই লাইন দুটো দেখতে হবে। সো এটা হচ্ছে একটা সিমুলেশন এক্সাম্পল for this layer, for this text. সো এখানে দেখতে পাচ্ছেন যখন আমি সিমুলেশনটা রান করেছি, দেখতে পাচ্ছি এই দুটো এজ ইন্ডিকেট করছে এই দুটো লাইন, এই লাইনটা। At the same time this also indicates this line.
আর হচ্ছে যে এই দুটো লাইন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা লাইন আর এখানে একটা লাইন, এই দুটো লাইন মূলত ইন্ডিকেট করছে এই দুটো লাইন। দ্যাট মিন্স স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপে আসলে আমাকে ইনফরমেশন দিতে পারছে থ্রু দিস লেয়ার্স। ইন দ্য জেনারেল দ্য থিকনেস অফ দিস লেয়ার্স, এই লেয়ারটার থিকনেস আসলে মূলত হচ্ছে আপনার মেইনলি সেমিকন্ডাক্টরের হিসেবে এটা মূলত সর্বোচ্চ 10 মাইক্রোমিটার অর সামথিং লাইক দ্যাট, বাট এটা আসলে হিউজ। সো আমি এইটাকে যখন গ্রে লেভেল ইমেজ আমি ট্রান্সফার করে দেখি যে আমি ইজিলি আমি এখানে এই লাইনের সিডি মেজার করতে পারছি, এই লাইনের সিডি মেজার করতে পারছি, এই দুটো লাইনেরও সিডি মেজার করতে পারছি। দেন আমি যদি এই সিডি গুলো মেজার করতে পারি এবং আমি যদি সেন্টার লাইনটা জানতে পারি, তাহলে আমার ক্ষেত্রে ওভারলে মেজারমেন্ট করাটা ইজি। সেটা আমি সিমুলেশন মাধ্যমে দেখালাম। এখন এই সিমুলেশনের মাধ্যমে আমি যে অপটিমাম রেসিপিটা পেয়েছি, ফর দিস স্টেক আই হ্যাভ টু অ্যাপ্লাই দিস ইন দ্য রিয়েল সিডিসিএম মেশিন। সো এখানে আপনারা একটা দেখতে পাচ্ছেন একটা ইমেজ ফ্রম রিয়েল সিডিসিএম মেশিন। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য সেম ইমেজ অফ দিস ওয়ান। এটা হচ্ছে একটা রিয়েল একটা চিপ স্টেক ছিল যেটার উপরে রিয়েল সিডিসিএম টুলটা অ্যাপ্লাই করা হয়েছে। যদিও আসলে সিমুলেশন আমি দুটো লাইন ডিফাইন করেছিলাম, বাট মূলত ইন রিয়েলিটি দেয়ার আর মাল্টিপল লাইনস, বাট স্টিল with this optimum recipe I can still measure the CDN overlay of this real estate. So আসলে আমি সিমুলেশন এবং এক্সপেরিমেন্টের মাধ্যমে শো করেছি যে এটা সম্ভব, আমি মেজারমেন্ট করতে পারবো, অপটিক্যাল ওভারলে মেট্রোলজি করতে পারবো ইউজিং CDSIM, ক্রিটিক্যাল ডাইমেনশন স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি। সো এখানে আসলে আমি কত কিলো ইলেকট্রন ভোল্ট আমি আসলে সেটা দেখাতে পারছি না, বিকজ দিস ইজ কনফিডেন্সিয়াল। এই কনফিডেন্সিয়াল বিকজ এই কারণে যে আমার গ্লোবাল ফাউন্ডেশনের সাথে আমার একটা 10 বছরের কন্ট্রাক্ট আছে, যে এই 10 বছর আমি আমার এই রেজাল্ট গুলো আমি কোথাও শো করতে পারবো না বা কোনো কোম্পানিকে আমি দিতে পারবো না। সো এটা হচ্ছে একটা কনফিডেন্সিয়াল ডকুমেন্ট, যে কারণে আমি আসলে কোনো ভ্যালু দেখাতে পারছি না এখানে। এনিওয়ে, এটা হচ্ছে ডিফারেন্টের দিন, থিস ডিফারেন্ট যেদিন করেছিলাম, এটা হচ্ছে আমি যে প্রফেসরের কথা বলেছিলাম সেই প্রফেসর, উনি হচ্ছেন গ্লোবাল ফাউন্ডার্স থেকে আমার সুপারভাইজার যিনি ছিলেন সে, আর ইনি হচ্ছেন সেমিকন্ডাক্টর টেকনোলজি ইনস্টিটিউটের সেকেন্ড সুপারভাইজার। ইট ওয়াজ এ গ্রেট জার্নি। যদিও থিসিসটা মোর দেন 6 মান্থস লেগেছে, বাট বিকজ অফ দ্যাট, বিকজ মেশিন আমি ইউজ করেছি প্রোডাকশনের মেশিন, আর আপনি সবসময় প্রোডাকশনের মেশিন পাবেন না, কারণ প্রোডাকশনের মেশিন অলরেডি প্রোডাকশনে আছে, আপনাকে মেশিনটা বের করতে হবে আপনার এক্সপেরিমেন্টের জন্য, যার কারণে অনেক টাইম লেগে গিয়েছিল। এনিওয়ে, দ্যাট ওয়াজ অ্যাবাউট মাই থিসিস। তো এখানে পাশাপাশি যখন আমি মাস্টার্স প্রোগ্রামে ছিলাম তখন কিছু রিসার্চ প্রজেক্ট করেছিলাম ন্যানো টেকনোলজির উপরে। ফর এক্সাম্পল, আমি জানি না আপনারা কি সিএনটি কার্বন ন্যানো টিউবের নাম শুনেছেন কিনা, একটু জানতে চাচ্ছিলাম। যদি জেনে থাকেন শুনে থাকেন তাহলে বলুন, আর না জানলে সমস্যা নেই। জি ভাই, পড়ছিলাম কার্বন ন্যানো টিউব। সো কার্বন ন্যানো, হ্যাঁ ইব্রাহিম, সরি ভাই ইন্টারাপ্ট করার জন্য। আচ্ছা, নো প্রবলেম। সো কার্বন ন্যানোটিউব আমি একটা প্রজেক্টে কাজ করতাম, রিসার্চে কাজ করতাম। সেটা হচ্ছে নরমালি আমরা জানি যে আমাদের আছে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর, আমাদের আছে সোর্স, ড্রেন এবং গেট। বাট যেহেতু আমাদের ট্রানজিস্টর সাইজ দিন দিন ছোট হয়ে আসছে, সো ট্রানজিস্টর সাইজ ছোট হয়ে আসার কারণে সোর্স থেকে আপনি যখন ড্রেনে ইলেকট্রন ট্রান্সফার করতে যাবেন, তখন সেক্ষেত্রে গেটের নিচে দিয়ে যখন ট্রান্সফার করতে যাবেন, সেক্ষেত্রে ইলেকট্রন গুলো প্রপারলি আপনি ট্রাভেল করতে পারে না। সেক্ষেত্রে আপনার এমন কিছু প্রয়োজন যেটা ইলেকট্রনকে সোর্স থেকে ড্রেনে নিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছিলাম যে কার্বন ন্যানোটিউব ইউজ করে কিভাবে এই চ্যানেলটা তৈরি করা যায়। ইনস্টেড অফ হ্যাভিং এ বেয়ার চ্যানেল, আমরা একটা কার্বন ন্যানোটিউব এখানে ইমপ্লিমেন্ট করি, যে কার্বন ন্যানোটিউবটা সোর্স থেকে ড্রেনে ইলেকট্রন নিয়ে যাবে। আর উপরে আছে গেট, যে গেটটা আপনার ইলেকট্রনের এই ট্রান্সপোর্টেশনটাকে কন্ট্রোল করবে। জাস্ট সিম্পলি এ ট্রানজিস্টর বাট ইউজিং কার্বন ন্যানোটিউব। তো এখানে কিছু সিমুলেশন স্টাডি ছিল, সেগুলো করেছিলাম। এটা একটা প্রজেক্ট ছিল আমার। নেক্সট আরেকটা প্রজেক্ট ছিল যেখানে আমি মূলত আমি অনেকটুকু সিএনটি ফ্যাট নিয়ে অনেক কাজ করেছিলাম যখন আমি মাস্টার প্রোগ্রামে ছিলাম। তো সিএনটি ফ্যাটের মধ্যে যখন আপনি এনার্জি অ্যাপ্লাই করবেন, তখন সেক্ষেত্রে সিএনটি ফ্যাটটা হিট প্রডিউস করতে পারে। সেই হিটটা আপনার সিএনটি কে নষ্ট, কার্বন ন্যানোটিউবকে নষ্ট করে দিতে পারে। তো সেই হিটটাকে কিভাবে কন্ট্রোল করা যায়, সেই হিটটাকে কন্ট্রোল করার জন্য আপনি কি ধরনের এনার্জি সোর্স ইউজ করতে পারেন, সেটার উপর একটা রিসার্চ ছিল। সেখানে আমি মূলত সিমুলেশন করে দেখিয়েছিলাম যে আমি কিভাবে সিএনটি ফ্যাটের মধ্যে কি ধরনের রেফারেন্স সোর্স ইউজ করে আমি টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারি। ইট ওয়াজ জাস্ট আ প্রজেক্ট। এরপর আরেকটা প্রজেক্ট করেছিলাম, সেটাকে বলা হয় মাইক্রোফ্লুইডিক্স সেটআপ। মাইক্রোফ্লুইডিক্স হচ্ছে এক ধরনের ম্যাটেরিয়াল যেখানে যেটা হচ্ছে যে আপনি গরম করলে নরমালি মোমের মতো গরম করলে নরম হয়ে যাবে, আর ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে।
সো সেই মাইক্রোফ্লুইডিকের মধ্যে আপনি বিভিন্ন চ্যানেল ডিফাইন করতে পারবেন, সেই চ্যানেলগুলোর মধ্যে দিয়ে আপনি ন্যানোলিটার সাইজ ড্রপলেট আপনি ট্রান্সফার করতে পারবেন। এটা মূলত ইউজ করা হয়ে থাকে মেডিসিন ইন্ডাস্ট্রিতে, মেডিকেল ইকুইপমেন্ট যারা তৈরি করে থাকে। সাপোজ মনে করেন ডায়াবেটিসের যে টুলগুলো আছে যেগুলোতে আপনি শরীরে ইনসুলিন ইনজেক্ট করতে হয়, সেক্ষেত্রে আপনার ইনসুলিন ইনজেকশনটা কিভাবে আরো স্মুথ এবং ফাস্টার করা যায় সেটার জন্য একটা রিসার্চ ছিল। তো এটা একটা সিলিকন ওয়েফার দেখতে পাচ্ছেন, ওয়েফারের উপর আমি একটা চ্যানেল ডিজাইন করেছিলাম, এটা সেই চ্যানেলটা এটা সিলিকন ওয়েফারের উপরে। পরবর্তীতে সেটাকে মাইক্রোফ্লুইডিক্সে ট্রান্সফার করা হয়। মাইক্রোফ্লুইডিক্স মূলত বসানো হয় থাকে গ্লাস প্লেটের উপরে, আর এই ম্যাটেরিয়ালের ভিতরে এখানে ভালো মতো বোঝা যাচ্ছে না, একটা চ্যানেল আছে যে চ্যানেলে আপনি ন্যানো সাইজ ড্রপলেট ইনজেক্ট করে সেটাকে পুরো একটা চ্যানেল ট্রান্সফার করিয়ে আপনি আউটলেটের মাধ্যমে, সেটা আউটলেটটা হতে পারে আপনার বডি বা যে কোনো কিছু, সেখানে এটাকে ট্রান্সফার করা। জাস্ট সাম ওভারভিউ, আমি ডিটেইলসে যাব না। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, শিওর। এখানে একটা কোশ্চেন আসছে যে মানে কার্বন ন্যানোটিউব কি সিঙ্গেল ওয়াল নাকি মাল্টি ওয়াল? আমাদের চ্যাট বক্সে একটা কোশ্চেন ছিল। কার্বন ন্যানোটিউব হচ্ছে সিঙ্গেল ওয়াল। কার্বন ন্যানোটিউব হচ্ছে একটা গ্রাফিন শীট। গ্রাফিন শীটটাকে আপনার রোল করে কার্বন ন্যানোটিউবটা তৈরি করা হয়ে থাকে। জি ভাই, ধন্যবাদ। আচ্ছা, ওকে, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা নেক্সট টপিকে যেতে পারি। সেটা হচ্ছে যে, হ্যাঁ, কোশ্চেন আসতে পারে, হোয়াই ডিড আই চুজ টু স্টাডি ইন জার্মানি? দেয়ার আর সো মেনি রিজনস। জার্মানিতে পড়তে যাওয়ার অনেক রিজন আছে। So for example, there are, so as I said, there are so many reasons, but 5 reasons are most of the important reasons to study in Germany. Main কথা হচ্ছে জার্মানি হচ্ছে one of the top country where actually you have top class research and development and top class universities. যেখানে আসলে গত কিছুদিন আগে হচ্ছে যেখানে এডুকেশনটা ফ্রি ছিল, আপনার কোনো টিউশন ফিস ছিল না, এটাও একটা রিজন। সেকেন্ড হচ্ছে জার্মানির এডুকেশন সিস্টেম। আমি অনেক স্টাডি করেছিলাম বিফোর আই মুভ টু জার্মানি। সো আমি যদি সেই রিজন গুলোকে হাইলাইট করি, সো ফর এক্সাম্পল জার্মানিতে আছে ওয়ার্ল্ড ক্লাস রিসার্চ এন্ড টিচিং, যেখানে আপনি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে রিসার্চ পাবেন। যে ইট ডাজন্ট মিন দ্যাট দে আর লাইক ডুইং নাথিং, বাট দে আর ডুইং সাম হেভি রিসার্চ, যেগুলো আপনি আসলে খুব ইন্টারেস্টিং এবং আপনার আসলে ক্যারিয়ারটা চুজ করার জন্য আপনার যথেষ্ট। সেকেন্ড হচ্ছে জার্মানিতে হচ্ছে যে মোর দেন 500 ইউনিভার্সিটিস, তো যেখান থেকে আপনি ওয়াইড রেঞ্জ অফ কোর্স আপনি চুজ করতে পারবেন। সো আপনার ফিল্ড রিলেটেড, আপনার স্টাডি রিলেটেড, ফর এক্সাম্পল ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং রিলেটেড হিউজ অ্যামাউন্ট অফ মাস্টার্স প্রোগ্রাম আপনি বা যে কোনো প্রোগ্রাম আপনি জার্মানিতে পাবেন, আপনি চুজ করতে পারবেন, আপনি আপনার যেটা পছন্দ সেটাতে আপনি যেতে পারবেন, ডিসাইড করতে পারবেন। তো সেই কারণে জার্মানি হচ্ছে ওয়ান অফ দ্য রিজন। থার্ড হচ্ছে, এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, আমাদের দেশের ক্ষেত্রে এটা দিস ইজ অ্যান আগলি ট্রুথ, যে আমরা থিওরিটিক্যালি যা পড়ি আমরা প্র্যাকটিক্যালি তা কিন্তু ইমপ্লিমেন্ট অনেক সময় করতে পারি না। খুব কম মানুষজন পারে প্র্যাকটিক্যালি সেটা ইমপ্লিমেন্ট করতে। আমরা অ্যাপ্লাইড ফিজিক্স বা ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং থেকে পড়াশোনা করে আমরা যখন পাশ করে বের হই, আমরা চাকরি করি ব্যাংকে। আমাদের টার্গেট থাকে হচ্ছে বিসিএস ক্যাডার হওয়া, তারপরে এখানে এই প্রবলেম সলভ করা, ওখানে প্রবলেম সলভ করা। কিন্তু আসলে যতটুকু আমরা পড়েছি তার কতটুকু আমরা আসলে আমাদের ক্যারিয়ারে ইমপ্লিমেন্ট করতে পেরেছি, তার আমি বলবো যে তার সংখ্যা খুবই কম। সো একটা অ্যাপ্লাইড ফিজিক্স থেকে পাশ করে স্টুডেন্ট যখন ব্যাংকে চাকরি করে, দিস ইজ রিয়েলি আনফরচুনেট। তো সেক্ষেত্রে আমি অ্যাপ্লাইড ফিজিক্সে বললাম কি জন্য, বা ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বললাম কি জন্য, আমি তো ইয়েতেও যেতে পারি, কি বলে বিবিএতেও যেতে পারি, সেখানে পড়তে পারি, সেখান থেকে পাশ করতে আমি ব্যাংকে চাকরি করতে পারি। এনিওয়ে, জার্মানিতে সেক্ষেত্রে হচ্ছে আপনি যা পড়ছেন তাই আপনি আপনার রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করছেন। দ্যাট মিনস ইউ হ্যাভ এ হিউজ অপরচুনিটি টু অ্যাপ্লাই দ্যাম ইন ইউর ক্যারিয়ার, ইন ইউর জব ফিল্ড। দ্যাট মিনস আপনি ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং থেকে পড়াশোনা করেছেন, পড়াশোনা করেছেন, আপনি সেগুলো আপনার ক্যারিয়ারে সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারেন। There is a good chance development. আমরা প্রত্যেকটা স্টুডেন্টের পটেনশিয়ালের মধ্যে অনেক পটেনশিয়ালিটি, বাট সুযোগের অভাবে তারা আসলে সেগুলো ভালোভাবে ইমপ্লিমেন্ট করে, সেগুলো ডেভেলপ। জার্মানিতে সেই ক্ষেত্রে আমি বলবো ইউ হ্যাভ হিউজ চান্স, আপনি সেগুলো অ্যাপ্লাই করতে পারবেন ইন ইউর পার্সোনাল লাইফ এন্ড ইন ইউর প্রফেশনাল লাইফ। আমার কথা কি শোনা যাচ্ছে? আমি আসলে মনে হচ্ছে আমার নেটওয়ার্ক ইন্টারাপ্ট দেখাচ্ছে। না ভাই, শোনা যাচ্ছে, মাঝখানে একটু ডিস্টার্ব করছে। আমার কথা শোনা যাচ্ছে ইব্রাহিম? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে।
এবং ফাইনালি ফর ফিফথ রিজন হচ্ছে জার্মানি ইজ এ সেফ কান্ট্রি এন্ড ইকোনমিক্যালি স্টেবল কান্ট্রি। আপনাকে আপনার মুভমেন্ট বা চলাফেরায় বা আপনার রেগুলার লাইফে আপনাকে কখনো টেনশন করতে হবে না যে আপনি আজকে ঘর থেকে বের হলে কালকে আপনি নিশ্চিত সেফলি ফিরে আসতে পারবেন কিনা সেগুলো নিয়ে টেনশন করতে হবে না। So this is one of the reason an economically stable country. So because all of this, as I said, there are so many other reasons, but these are the five most main reasons why I decided to study in Germany. জার্মানি সম্পর্কে আরো বেশি জানতে হলে আপনারা আসলে এই লিঙ্কটাতে যেতে পারেন। এখানে আসলে কিভাবে জার্মানিতে পড়াশোনা করতে হয় সে বিষয়ে আরো ইনফরমেশন দেওয়া আছে। So যারা ইন্টারেস্টেড হয় টু ফাইন্ড ইনফরমেশন অ্যাবাউট স্টাডি ইন জার্মানি, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এবং স্টেপ গুলো এখানে দেখতে পাচ্ছেন, বাট এখানে ভিতরে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। যদি আপনারা স্টাডি জার্মানি সম্পর্কে জানতে চান বা জার্মানিতে স্টাডি করতে চান, কিভাবে পড়তে চান, কিভাবে জার্মানিতে অ্যাপ্লাই করতে হবে, সব ইনফরমেশন এখানে দেওয়া আছে। আমি ডিটেইলসে যাব না, আপনারা যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে এই লিংকে ভিজিট করে দেখতে পারেন। So then let's come to the main topic, semiconductor manufacturing. আমি আসলে তেমন কোনো টেকনিক্যাল ডিটেইলসে যাব না, কারণ আমি আশা করি যে যারা ফোর্থ ইয়ারে অ্যাডভান্স ইলেকট্রনিক্স পড়েছে তারা সেমিকন্ডাক্টর টেকনোলজি বা লিথোগ্রাফি সম্পর্কে তাদের ভালো আইডিয়া আছে। আর যারা এখনো ফোর্থ ইয়ারে যাননি তারা অবশ্যই ভালো একটা নলেজ গেইন করবেন ফোর্থ ইয়ারে গেলে। আমি জাস্ট বেসিক কিছু কথা বলতে চাই। সিলিকন ওয়েফার সম্পর্কে সবার আইডিয়া আছে? সিলিকন ওয়েফার সম্পর্কে সবাই জানেন? জি ভাইয়া জানি। গুড। সো আজকে আপনারা যে চিপ ম্যানুফ্যাকচারিং নিয়ে কথা বলছিলাম, আপনার ফোনের মধ্যে যে চিপটা আছে, যে প্রসেসরটা আছে, যে র্যাম বা রমটা আছে, সেগুলো মেইনলি ম্যানুফ্যাকচার করা হয় অন এ সিলিকন ওয়েফার। সো সিলিকন ওয়েফারকে বলা হয় দ্য বেস অফ সেমিকন্ডাক্টর টেকনোলজি, সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং। সো এখানে কিছু সিলিকন ওয়েফার এক্সাম্পল দেখতে পাচ্ছেন এখানে, যে যেমন হচ্ছে ফ্রম 2 ইঞ্চ টু 8 ইঞ্চ। কারেন্টলি আসলে এগুলো হচ্ছে যখন আউটডেটেড, এগুলো ইউজ করা হয় না। কারেন্টলি আসলে 8 ইঞ্চ আর একটা হচ্ছে 12 ইঞ্চ 300 মিলিমিটার ওয়েফার মেইনলি। সাধারণত বিগেস্ট কাস্টমার যারা তারা 300 মিলিমিটার, দ্যাট মিন্স 12 ইঞ্চ ওয়েফার ইউজ করে থাকে তাদের চিপ ম্যানুফ্যাকচারিং এর জন্য। আমি আসলে এখানে সেটা ছবিটা দিতে পারি নাই, দিয়ে নাই। ওকে, সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সিলিকন ওয়েফার। এন্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু চিপের অলরেডি ম্যানুফ্যাকচার চিপের ছবি দেখতে পাচ্ছেন এখানে। সো সিলিকন ওয়েফার এর উপরে আমরা যে চিপ নিয়ে কথা বলছিলাম, এখানে একটা এক্সাম্পল র্যাম চিপ আছে। দিস ইজ ফ্রম ইন্টেল। একটা র্যামের এক্সাম্পল 10x10 ইঞ্চ 10x10 মিলিমিটার চিপ। এই চিপটা আসলে আছে, এই চিপের মধ্যে আছে হচ্ছে অলমোস্ট 330 মিলিয়ন ট্রানজিস্টর, যেটা আপনি আসলে খালি চোখে দেখতে পাবেন না। আপনার খালি চোখে যদি তাকান তাহলে কিছু রেইনবো কালার দেখতে পাবেন, দ্যাটস ইট। বা যেটা ইন্সপেক্ট করতে হবে হচ্ছে আপনার মাইক্রোস্কোপ দিয়ে। এই ধরনের 500 চিপস আপনি একটা 8 ইঞ্চ সিলিকনের উপরে ম্যানুফ্যাকচার করতে পারেন। বাট 12 ইঞ্চের ক্ষেত্রে আরো বেশি হবে। 12 ইঞ্চের ক্ষেত্রে আপনি মোর দ্যান 600 চিপস আপনি ম্যানুফ্যাকচার করতে পারবেন অন 8 ইঞ্চ সিলিকন ওয়েফার। এই ছবিটা আসলে এটা একটা ইন্টেলের একটা চিপ, সেখান থেকে নেওয়া। ওকে, চিপ ম্যানুফ্যাকচারিং প্রসেস। ওকে, আবারও আমি বলতে চাই যে যারা ফোর্থ ইয়ার অ্যাডভান্স ইলেকট্রনিক পড়েছেন তারা চিপ ম্যানুফ্যাকচারিং সম্পর্কে কম বেশি সবাই পড়েছেন আশা করি। আমি সব ডিটেলসে যাব না, স্টেপগুলো সম্পর্কে যাব না, বাট যদি সিম্পলি বলতে হয় তাহলে চিপ ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে অ্যাজ আই সেড যে সিলিকন ওয়েফার ইজ দ্য বেস অফ চিপ ম্যানুফ্যাকচারিং। সো এই ধরনের একটা সিলিকন, এটাকে বলে ইনগট, এখান থেকে সিলিকন ওয়েফারটাকে কেটে কেটে নেওয়া হয়, স্লাইস করা হয় অ্যাজ এ ডিস্ক। এরপর সেটাকে পলিশিং করা হয়ে থাকে, তার উপরে রেজিস্ট ম্যাটেরিয়াল ডিপোজিট করা হয়ে থাকে ইউজিং দ্য ডিপোজিশন প্রসেস। এরপর এই রেজিস্ট ম্যাটেরিয়ালটার উপরে আপনি আপনার ইন্টারনেটের যে চিপটা তার একটা ইমেজ আপনি এক্সপোজ করবেন, ডিজাইন করবেন। সেই ইমেজটা মূলত আপনি এটার উপর ফেলবেন হচ্ছে লিথোগ্রাফি প্রসেসের মাধ্যমে। এটা একটু পরের স্লাইডে দেখাবো লিথোগ্রাফি এখানে কিভাবে কাজ করে। বাট পরবর্তীতে এই ইমেজটা আপনি এক্সপোজ করবেন লিথোগ্রাফি স্টেপের মাধ্যমে। এরপর আপনি যাবেন হচ্ছে এচিং প্রসেস, যেটা আপনার আনএক্সপোজড যে লেয়ার গুলো ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলোকে বাদ দিয়ে দেবে। এরপর আপনি আয়ন ইমপ্লান্টেশন করবেন হচ্ছে আপনি ডোপিং এর জন্য, যে আপনি সোর্স এন্ড ড্রেন ডিফাইন করবেন। এরপর আবার প্রয়োজন হলে আপনি সেই স্টেপটাতে আবার যাবেন, যদি আপনার আরো বেশি ডেন্স চিপ হয়ে থাকে, আরো বেশি স্টেপস, আরো বেশি লেয়ার থাকে। ফাইনালি আপনি এটা মূলত এটাকে বলা ব্যাক এন্ড অফ লাইন। ব্যাক এন্ড অফ লাইন হচ্ছে যেখানে আপনার লেয়ারটা ডিফাইন করা হয়ে থাকে।
এরপর আছে ফ্রন্ট এন্ড অফ লাইন, যেখানে আপনি প্যাকেজিং করবেন, যেখানে আপনি ইলেকট্রিক্যাল কানেকশন যেগুলো সেগুলো দিবেন, এবং ফাইনালি এই চিপটা হচ্ছে আপনার রেডি টু ইউজ। এই চিপটাকে আপনার বসানো হবে আপনার ফোনে বা কম্পিউটার যেখানে আপনি ইউজ করেন। তো লেটস টক অ্যাবাউট লিথোগ্রাফি। লিথোগ্রাফি কিভাবে কাজ করে? আমি লিথোগ্রাফি সম্পর্কে কাজ বলছি এখানে, ফোকাস করছি এখানে, কারণ যেহেতু আমি লিথোগ্রাফিতে কাজ করি, সো সেই কারণে লিথোগ্রাফি আমি ফোকাস করছি। তো লিথোগ্রাফি কিভাবে কাজ করে? লিথোগ্রাফি কাজ করে হচ্ছে, সাপোজ এখানে একটা এক্সাম্পল দিচ্ছি লিথোগ্রাফি মেশিনের। এটা হচ্ছে যে দিস নট এন ইউভি মেশিন, দিস ইজ এ ডিপ ইউভি মেশিন, দিস ইজ অ্যানাদার মেশিন ফ্রম ASML। আমরা এটাকে সো কল্ড NXT মেশিন বলে থাকি। ইউভি মেশিনকে বলা হয়ে থাকে NXT মেশিন। সো NXT মেশিনের একটা ছবি এখানে দিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা ওয়েফার, এটা হচ্ছে একটা একটা ইমেজ, এটা হচ্ছে একটা মাস্ক। মূলত আপনি যে এখানে যে ইমেজটা আপনি ডিজাইন করছেন, যে এক্সপোজ করছেন যে ইমেজটা, সেটা মূলত আসে হচ্ছে একটা মাস্ক থেকে। এটাকে বলা হয় মাস্ক রেটিকেল। এই রেটিকেলটা হচ্ছে আপনার ডিজাইন করে থাকে হচ্ছে আপনার চিপ ম্যানুফ্যাকচারাররা। ফার্স্টলি এই ডিজাইনটা আসবে হচ্ছে আপনার কাস্টমার থেকে, ওদের কাস্টমার যেগুলো, যেমন হচ্ছে যে আমি বললাম কোয়ালকম বা স্যামসাং এর নিজস্ব চিপ ওরা নিজেরা ম্যানুফ্যাকচার করে থাকে, ওরা নিজস্ব চিপও ডিজাইন করে থাকে। তার মানে ইন্টেল ওরাও নিজেদের চিপ ডিজাইন করে থাকে এবং নিজেরাই ম্যানুফ্যাকচার করে থাকে। সো এইসব কাস্টমাররা তারা ডিজাইন করে ম্যানুফ্যাকচারারদেরকে তাদের ডিজাইনটা দেবে যে আমি এই ধরনের একটা চিপ চাই। তখন ম্যানুফ্যাকচারাররা সেই ডিজাইনটাকে একটা মাস্কের উপরে ডিফাইন করবে। এটা হচ্ছে একটা গ্লাস মাস্ক। এখানে গ্লাস মাস্কের নিচে সিলিকন দিয়ে এই চিপ ডিজাইনটা এখানে বসানো হয়। পরবর্তীতে যখন লিথোগ্রাফি স্টেপে যায়, এটা হচ্ছে মূলত এটা কিন্তু আপনার ন্যানোমিটার স্কেলে না, এটা হচ্ছে আরো বড় স্কেলে আছে, এটা হচ্ছে মাইক্রোমিটার, এটা মিলিমিটার স্কেলে থাকে এই মাস্কের ডিজাইনটা। বাট সেটাকে আপনার লিথোগ্রাফির মাধ্যমে এক্সপোজ করা হয় অন ওয়েফার এজ এ মাইক্রোমিটার স্কেল অর ইন ন্যানোমিটার স্কেল, যেটা আপনার আসলে লিথোগ্রাফি টুলটা শেপ বিম এই ইমেজটাকে শেপ করে এই বিমের মাধ্যমে। এনিওয়ে আপনি একটা এনি কাইন্ড অফ আলট্রাভায়োলেট লাইট অর ইউভি লাইট আপনি এই মাস্কের উপরে ফেললেন, সেই মাস্কটা যখন এটা ট্রান্সফার করে তখন অলরেডি এই বিমটা কিন্তু সেই ইমেজটার ইনফরমেশন নিয়ে নিয়েছে, এবং সে অলরেডি সেই চিপটা যখন সে ওয়েফারের উপর পড়ে তখন সে ইমেজটা এখানে ডিফাইন করে ফেলেছে। ডিফাইনটা কিভাবে করা হয়? ডিফাইনটা করা রেজিস্টারের মাধ্যমে। এখানে একটা রেজিস্ট ডিপোজিশন করা হয়। রেজিস্টারের কাজটা হচ্ছে প্রোটেক্ট করা ওয়েফারটাকে, যেসব জায়গায় আমার এই ইমেজটা প্রয়োজন নাই। আর যেসব জায়গায় আমার ইমেজটা প্রয়োজন সেই সব জায়গাগুলোতে রেজিস্টগুলো এক্সপোজ হয়ে যায়। সেই এক্সপোজড রেজিস্টগুলোকে আপনি পরবর্তীতে ধুয়ে ফেলবেন বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে, তখন সেই জায়গায় এই ইমেজটা ডিফাইন হয়ে যাবে। এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন আমরা এটাকে ডাই বলে থাকি অ্যাকচুয়ালি সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি থেকে এই ইমেজটাকে ডাই বলা হয়। এক একটা ডাই মিন্স হচ্ছে আপনি যখন এই ওয়েফারটার মধ্যে অনেকগুলো চিপ রেডি করবেন, তখন এই চিপগুলোকে যখন আপনি স্লাইস করে ফেলবেন ওয়েফার থেকে, তখন এগুলো এক একটা ডাই হয়। এটা মূলত একটা চিপের একটা এক্সাম্পল। এটা হচ্ছে জাস্ট এ সিম্পল এক্সপ্লেনেশন অফ lithography, how lithography works. So লিথোগ্রাফি সম্পর্কে একটু বলতে গেলে এখানে একটা এক্সাম্পল আছে। এটা হচ্ছে একটা ফটো মাস্কের এক্সাম্পল, মাস্ক ম্যাটেরিয়াল, যেটা একটা গ্লাসের উপর এটা ডিজাইন। এটা আপনার একটা ওয়েফারের উপর এক্সপোজ করা হয়েছে খালি চোখে, যেটা আসলে দেখা খুব টাফ। সো এটা জাস্ট এজ এন এক্সাম্পল, এটা বিভিন্ন এরিয়াতে ডিফাইন করা হয়েছে। আমি আর ডিটেইলসে যাব না লিথোগ্রাফি কিভাবে কাজ করে। সো জাস্ট লাস্ট একটা পয়েন্ট বলতে চাই। সাইজ আপনার ফিচার সাইজের উপর ডিপেন্ড করে আপনি কোন ধরনের লিথোগ্রাফি ইউজ করবেন সেটা আমাদের কাস্টমাররা ডিফাইন করে থাকে। সাপোজ তাদের যদি ফিচার সাইজটা যদি একটু বড় হয়, সাপোজ মনে করেন মিলিমিটার সাইজ বা লেটস সে 100 বা 120 মাইক্রোমিটার বা এই ধরনের, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন ASML এর আরেকটা মেশিন আছে, নাম হচ্ছে ডিপ আলট্রাভায়োলেট লিথোগ্রাফি, যেটা আপনার ওয়েভলেন্থ হচ্ছে বিম ওয়েভলেন্থ হচ্ছে 193 ন্যানোমিটার। আর যদি আপনি স্মলার ফিচার ডিজাইন করতে চান, ফর এক্সাম্পল কারেন্টলি এখন রিসার্চ চলছে টেকনোলজি হচ্ছে 10 ন্যানোমিটার বা 7 ন্যানোমিটার বা 5 ন্যানোমিটার। রিসেন্টলি স্যামসাং একটা ফোন রিলিজ করেছে S10 অথবা S20, তারা মূলত 7 ন্যানোমিটার চিপ ইউজ করছে, যেটা মূলত ইউভি মেশিনের মাধ্যমে এক্সপোজ করা হয়েছিল। তো সেক্ষেত্রে স্মল ফিচারের ক্ষেত্রে আপনি ইউজ করবেন হচ্ছে ইউভি লিথোগ্রাফি। ওকে, সো both of the machines are coming from actually ASML.
for deep ultraviolet, that means for deep UV lithography, ASML এর currently competitor হচ্ছে আপনার Canon, Nikon নামে দুটো কোম্পানি আছে, mainly Canon। আর EUV এর ক্ষেত্রে ASML এর কোনো competitor নাই এই মুহূর্তে, কারণ হচ্ছে one and only company who is providing a EUV machine, lithography machine। So EUV lithography machine সম্পর্কে একটু কথা বলতে চাই। So EUV lithography means হচ্ছে আপনার যে মেশিনটা, আপনার লিথোগ্রাফি মেশিনটা আপনার EUV প্রডিউস করছে। সো EUV এর ওয়েভলেন্থ হচ্ছে আপনার 13.5 ন্যানোমিটার, আর DPUV যে ওয়েভটা প্রডিউস করছে সেটা হচ্ছে 193 ন্যানোমিটার। 13.5 ন্যানোমিটার প্রয়োজন কারণ হচ্ছে আপনি যদি স্মলার ফিচার আপনি যদি ডিজাইন করতে চান, ম্যানুফ্যাকচার করতে চান। And কেন EUV lithography প্রয়োজন? এই যে অলমোস্ট 14 টাইমস দ্যাট অফ আদার এনেবলিং সলিউশন অ্যাডভান্স চিপ মেকিং, যেটা হচ্ছে আপনার চিপ ম্যানুফ্যাকচারিং কে আপনার 14 টাইমস ইজি করেছে, যেটা আপনি EUV এর মাধ্যমে করতে পারতেন, DPUV এর মাধ্যমে করতে পারতেন না, যেখানে আপনি স্মল ফিচার আপনি ডিজাইন করতে পারতেন না, যেটা আপনি EUV এর মাধ্যমে করতে পারছেন। এখানে একটা एग्जांपल দিয়েছি যে জাস্ট একটা পিকচার যে কিভাবে EUV মেশিনের ভিতরে কাজ চলছে। যে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা EUV লাইট যেটা একটা ওয়েফারকে এক্সপোজ করছে, এটাকে বলা হয় এক্সপোজ সাইড। আর এখানে আরেকটা এটাকে বলা হয় চাক, আর এই পুরো স্টেজটাকে বলা হয় ওয়েফার স্টেজ। দুটো চাক থাকে, এই চাকটার উপরে যে ওয়েফারটা থাকে সেটাকে এক্সপোজ করা হয়ে থাকে, আর এই চাকের উপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার এক্সপোজের আগে কিছু মেজারমেন্ট করা হয়ে থাকে ওয়েফারটাকে অ্যালাইনমেন্ট করার জন্য। সো আমি আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যদি লিথোগ্রাফি সম্পর্কে যারা পড়েছেন 4th ইয়ারে, আপনারা কি জানেন লিথোগ্রাফি কোন ইকুয়েশনটার উপর বেস করে লিথোগ্রাফি কাজ করে? সো আমি এর আগেও বলেছিলাম লিথোগ্রাফিতে দুটো প্যারামিটার হচ্ছে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ক্রিটিক্যাল ডাইমেনশন আর একটা হচ্ছে ওভারলে। সো ক্রিটিক্যাল ডাইমেনশনটার উপরে বেস করে আপনার লিথোগ্রাফির কিরকম হবে সেটা সিলেক্ট করা হয়ে থাকে। আমি জানি না আপনারা এই ইকুয়েশনটা সম্পর্কে জানেন কিনা। ক্রিটিক্যাল ডাইমেনশন CD ইকুয়াল ল্যামডা বাই নিউমেরিক্যাল অ্যাপারচার NA। ইকুয়েশনটা লিথোগ্রাফির সবচেয়ে ইম্পর্টেন্ট ইকুয়েশন। এই ইকুয়েশনটার উপর বেস করে কিন্তু বর্তমানে লিথোগ্রাফি কাজ করছে। তার আগে আরেকটা কথা বলতে চাই, বর্তমানে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি কিন্তু দাঁড়িয়ে আছে হচ্ছে একটা ল এর উপরে, যেটাকে বলা হয় মুরস ল। আমি জানি না আপনারা মুরস ল সম্পর্কে জানেন কিনা। ডক্টর গর্ডন মুর উনি একটা ল দিয়েছেন অনেক আগে, যে we want to make this possible, for that we need that means Moore's law হচ্ছে এরকম যে the number of transistor in a dense integrated circuit doubles about every 2 years। আজকে চিপ ডেনসিটি যে দিনে দিনে বাড়ছে সেটা আসলে মুরস লর উপর বেস করে। গর্ডন মুর সাহেব বলেছিলেন প্রতি 2 বছর পর পর চিপের ডেনসিটি ডবল হবে। তো এটার উপর বেস করে আসলে বর্তমানে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে, আর লিথোগ্রাফি দাঁড়িয়ে আছে হচ্ছে মূলত এই ইকুয়েশনের উপর বেস করে। ইকুয়েশনটা হচ্ছে ক্রিটিক্যাল ডাইমেনশন ইকুয়াল ল্যামডা বাই NA। ল্যামডা হচ্ছে এখানে ওয়েভলেন্থ, লাইট ওয়েভলেন্থ, আর নিউমেরিক্যাল অ্যাপারচারটা হচ্ছে আপনি একটা ওয়েফারের উপরে আপনি যখন এক্সপোজ করবেন এট এ টাইম আপনি কতটুকু এরিয়া কভার করতে পারছেন। দ্যাট মিন্স আপনি একটা চিপের উপর যখন আপনি আপনার মাসটা এক্সপোজ করছেন এট এ টাইম আপনি কতটুকু কভার করতে পারছেন। যত বেশি কভার করতে পারবেন আপনার যত বেশি ড্যান্স হবে, আপনার চিপ ম্যানুফ্যাকচারিং তত ফাস্ট হবে। বাট প্রবলেমটা হচ্ছে এটা করা খুবই টাফ। নিউমেরিক্যাল অ্যাপারচারের ক্ষেত্রে নিউমেরিক্যাল অ্যাপারচারটা চেঞ্জ করা খুবই টাফ, কারণ আপনি যত নিউমেরিক্যাল অ্যাপারচার যত বড় করতে চাইবেন সেই ক্ষেত্রে আপনার ডিফিকাল্টিও বেড়ে যাবে এবং মেশিন এক্সপেন্সিভ হয়ে যাবে। যদিও এসএমএল বর্তমানে একটা মেশিন নিয়ে কাজ করছে, আমরা একটা মেশিন নিয়ে কাজ করছি বর্তমানে, আমি নিজে ইনভলভ সেটার সাথে, যেখানে আপনার বিগার নিউমেরিক্যাল অ্যাপারচার নিয়ে কাজ করছে। আরেকটা মেশিন আমরা আগামী 2021 মেশিনটা রিলিজ করব, যেখানে নিউমেরিক্যাল অ্যাপারচারটা হবে অনেক বড়। বাট বর্তমানে কারেন্ট ইউভি মেশিনের নিউমেরিক্যাল অ্যাপারচার হচ্ছে 0.33, আর আমাদের টার্গেট মেশিনে নিউমেরিক্যাল অ্যাপারচার হবে 0.55। আমি সেই টপিকে যাচ্ছি না এখন। বাট আপনার ক্রিটিক্যাল ডাইমেনশন ডিফাইন করবে হচ্ছে লাইট ওয়েভলেন্থ এবং নিউমেরিক্যাল অ্যাপারচারের উপরে। তো কেন সেটা দরকার যে আমরা প্যাটার্নটাকে দ্যাট মিন্স সিডিটাকে আমরা অ্যাজ স্মল অ্যাজ পসিবল করতে চাই, আর সেই জন্য সিডিটা তখনই আপনি as small as possible করতে পারবেন যখন আপনার ওয়েভলেন্থ হবে as small as possible অথবা নিউমেরিক্যাল অ্যাপারচার হবে as big as possible। যেটা নিউমেরিক্যাল
আপারচার যেহেতু সম্ভব নাই মুহূর্তে বড় করা, সেক্ষেত্রে আমার লাইটের ওয়েভলেন্থটাকে ছোট করতে হবে। তো আমি যদি নেক্সট স্লাইডে যাই, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ওয়েভলেন্থ, বিভিন্ন রেঞ্জ অফ ওয়েভলেন্থ। তার মধ্যে এসএমএল এর কারেন্ট মেশিন যেটা লার্জ ফিচার সাইজের ক্ষেত্রে ইউজ করা হয়, সেটা হচ্ছে আলট্রাভায়োলেট, যেটা 0.1 মাইক্রোমিটার, 193 ন্যানোমিটার এট দিস মোমেন্ট। আর এসএমএল এর ইউভি লিথোগ্রাফি মেশিনে দাঁড়িয়ে আছে হচ্ছে 0.1 মাইক্রোমিটার টু 1 ন্যানোমিটার রেঞ্জের মধ্যে। দ্যাট মিনস কারেন্ট ইউভি মেশিন ইজ ইউজিং 13.5 ন্যানোমিটার। আর এর নিচে হচ্ছে এক্স-রে, তার উপরে আছে মাইক্রোওয়েভ, তার উপরে আছে রেডিও ওয়েভস। এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন ইউভি মেশিনের। সো এইটা বলার পেছনে কারণ হচ্ছে যে কারেন্টলি ইউভি মেশিনটা কত ন্যানোমিটারের, কত ওয়েভলেন্থের আপনার লাইট ইউজ করে থাকে। 13.5 ন্যানোমিটার বুঝতে পারছেন সেটা কত ছোট ওয়েভলেন্থ এবং সেটা কতটা শার্প হতে পারে। ওকে, সাম ফ্যাক্টস অ্যাবাউট ইউভি মেশিন। ইউভি মেশিনটা হচ্ছে আমি অলরেডি বলেছি যে ইউভি মেশিনে যে ইউভি ওয়েভলেন্থ লাইটটা ইউজ করা, তার ওয়েভলেন্থ হচ্ছে 13.5 ন্যানোমিটার। সো টাইনি, এতটাই টাইনি যে যার কারণে এটা এতটাই টাইনি এবং লাইট, খুবই লাইট, হালকা, যার কারণে সেটা যে কোনো কিছুতে অ্যাবজর্ব হয়ে যেতে পারে। যে কোনো কিছুতে অ্যাবজর্ব, ফর এক্সাম্পল কারেন্টলি ডিপিইউভি মেশিন যেটা এসএমএল একটা মেশিন, সেটার ভিতরের এনভায়রনমেন্ট হচ্ছে পুরোটাই এয়ার, বাট সেই এয়ারটা ইউভি লাইটের জন্য এনাফ না, ভালো না। যার কারণ হচ্ছে যে সেই ইউভি লাইটটা আপনার এই এয়ারের মধ্যে অ্যাবজর্ব হয়ে যেতে পারে, ইউভি লাইটটা গ্লাস লেন্সে অ্যাবজর্ব হয়ে যেতে পারে, যে কোনো কিছুতে অ্যাবজর্ব হয়ে যেতে পারে। তাহলে ইউভি লাইটের জন্য প্রয়োজন কমপ্লিটলি ভ্যাকুয়াম এনভায়রনমেন্ট, যার কারণে এই এসএমএল এর ইউভি লিথোগ্রাফি মেশিনের ভিতরে এনভায়রনমেন্ট হচ্ছে ভ্যাকুয়াম। আর যেহেতু বলেছি যে এটা ট্রান্সপারেন্ট, দ্যাট মিনস যে কোনো গ্লাসের মধ্যে দিয়ে যেতে পারবে না, কারণ অ্যাবজর্ব হয়ে যাবে। কারেন্টলি আমরা এখানে একটা ছবি দেখেছিলাম এখানে, যে এই মাস্ক রেটিকেলের মধ্যে দিয়ে আমি আলট্রাভায়োলেট লাইটটা ট্রান্সফার করেছি। দ্যাট মিনস আলট্রাভায়োলেট লাইট ক্যান ট্রান্সফার থ্রু দ্য মাস্ক রেটিকেল, বাট ইউভি লাইটের ক্ষেত্রে সেটা ট্রান্সফার করতে পারে না, সে অ্যাবজর্ব হয়ে যাবে। যার কারণে ইনস্টেড অফ মেকিং ইট ট্রান্সমিটিং, ইউভি রেটিকেল মাস্কটাকে করা হয়ে থাকে রিফ্লেক্টিভ। দ্যাট মিনস ইউভি লাইটটা আপনার এই মাস্কের মধ্যে দিয়ে ট্রান্সফার হবে না, ট্রান্সমিটিং হবে না, বাট সে রিফ্লেক্টিভ হবে। পয়েন্টগুলো একটু খেয়াল রাখেন। আর যে যে সোর্স থেকে আপনার এই ইউভি লাইটটা প্রডিউস করা হয়ে থাকে সেটাকে বলা একটা লেজার সোর্স, যেটা আপনার ড্রপ যেটা আপনার প্রায় 30 কিলোওয়াট পাওয়ারের, 15 টাইমস স্ট্রঙ্গার উইথ কার্স মেটাল। দ্যাট মিনস আপনি যে স্টিল কাট করার জন্য যে লেজারটা ইউজ করে থাকেন তার থেকে 15 টাইমস স্ট্রঙ্গার। দেন ইউ ক্যান ইমাজিন হাউ স্ট্রং দিস ওয়াজ। এই যে দ্যাট মিনস ইউভি লাইটের সামনে যদি একটা মানুষকে দাঁড় করে দেওয়া, তার আর কোনো খুঁজে পাওয়া যাবে না। সো স্টুডেন্ট ডেঞ্জারাস। সো এই একটা এই সরি ইউভি লাইটটা প্রডিউস করার জন্য টিন ম্যাটেরিয়াল ইউজ করা হয়ে থাকে সোর্সের ভেতরে। এই টিন ম্যাটেরিয়াল থেকে টিন ড্রপলেট তৈরি করা হয়, হুইচ ইজ 30 মাইক্রোমিটার সাইজ। এই টিন ড্রপলেটটাকে এই লেজারটা আপনার 50 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সিতে হিট করে। হিট করার পর সেই ড্রপলেটটা আপনার একটা প্লাজমা তৈরি করবে। সেই এনার্জিটা সে ভ্যাপারাইজ হয়ে যাবে, ভ্যাপারাইজ হয়ে সে একটা প্লাজমা তৈরি করবে। এই প্লাজমা পরবর্তীতে কিছু ইলেকট্রন রিলিজ করবে। সেই রিলিজড ইলেকট্রন গুলো মূলত হচ্ছে ইউভি লাইট, এবং সেই রিলিজড ইলেকট্রন গুলোকে সোর্স থেকে স্ক্যানারের ভিতরে ট্রান্সফার করা হয়ে থাকে। সোর্স এন্ড স্ক্যানার সম্পর্কে আমি একটু বলছি, তার আগে আপনি জাস্ট একটা ধারণা দিচ্ছি যে কিভাবে ইউভিটা কাজ করে, ইউভি মেশিনটা কাজ করে থাকে। সো দ্যাট মিনস সোর্স থেকে আপনি ইউভি লাইটটা জেনারেট করলেন, এই সোর্স থেকে ইউভি লাইটটা জেনারেট করে সেটা আপনি স্ক্যানারে ট্রান্সফার করলেন। স্ক্যানারের ভিতরে সে ওয়েফার আছে, ওয়েফারের ভিতরে সে এক্সপোজ করছে। এতক্ষণ আমি যে কথাগুলো বলেছি সেটা আসলে ভিজুয়ালাইজ করা খুবই টাফ। আমি জানি না, হয়তো আপনাদের মাথার উপর দিয়েও যেতে পারে, বাট কানের পাশ দিয়ে চলে যেতে পারে। বাট আমি চেষ্টা করছি যে এগুলোকে এক্সপ্লেন করার জন্য। এখন আমি একটা ভিডিও শো করবো যেখানে আপনারা দেখতে পাবেন আসলেই আমি যা বলেছি এতক্ষণ সেগুলো আসলেই রিয়েলিটিতে সেগুলো কিরকম। জাস্ট 1 মিনিটের একটা ভিডিও, একটু চোখ রাখুন। এতক্ষণ যা বলেছি যে সেগুলোকে আপনারা মিলাতে পারেন কিনা আপনারা দেখেন, আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বাই দ্য ওয়ে আমি একটা কথা বলতে চাই। এতক্ষণ আমি যে কথাগুলো বলেছিলাম সেগুলো, যে প্রসেস গুলো বলেছিলাম, সেই প্রসেস গুলো হয় মূলত 1 সেকেন্ডের মধ্যে, ফর ইনফরমেশন।
লেজার সরি, এটা হ্যাঁ, লেজারটা প্রডিউস হচ্ছে সোর্সের ভেতরে, যে মেশিনটা লেজার প্রডিউস করছে তা দেখতে পাচ্ছেন, এটা একটা লেজার প্রডিউস করছে মেশিনটা, এবং এইভাবে লেজারটাকে শেপ করা হচ্ছে যাতে তার এনার্জিটাকে আরো বাড়ানো যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ড্রপলেট জেনারেট হয়েছে, এটা হচ্ছে টিন ড্রপলেট, যেটার সাইজ হচ্ছে 30 মাইক্রোমিটার। এখানে একটা গেট দেখতে পাচ্ছেন, এই গেটটা দিয়ে মূলত লেজারটা আপনার বের হয়ে আসবে সোর্সের ভেতর, যেখানে যে সোর্স চেম্বার যেখানে আপনার মূলত রিঅ্যাকশনটা হবে। লেজারটা আপনার টিন ড্রপলেটটাকে হিট করলো এবং ভেপারাইজ করছে। ওকে, সো আমি এতক্ষণ যা বলেছি আপনারা তা দেখতে পেলেন, যে কিভাবে এই প্লাজমাটা জেনারেট হচ্ছে এবং সেই প্লাজমা থেকে কিভাবে ইলেকট্রনটা ইউভি হিসেবে আপনার সোর্স থেকে রিলিজ হলো। সো এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি, যে আপনার ইউভি লিথোগ্রাফি মেশিন, দিস ইজ দ্য কারেন্ট মেশিন which is customer using at this moment, এটাকে বলা হয় 3400B মেশিন। বর্তমানে আসলে এই মেশিনটা, ইউভি মেশিনটা ইউজ করছে মূলত তিনটা কাস্টমার, মেইন তিনটা কাস্টমার। এক হচ্ছে ইন্টেল, দুই হচ্ছে স্যামসাং, আর হচ্ছে টিএসএমসি। আমি জানি না আপনারা টিএসএমসি সম্পর্কে জানেন কিনা, কারণ টিএসএমসি নিজস্ব কোনো চিপ নাই, তারা আসলে কাস্টমারদের জন্য চিপ বানায় থাকে, বা টিএসএমসি হচ্ছে বর্তমানে টপ ম্যানুফ্যাকচারার। আর টিএসএমসি মূলত চিপ বানিয়ে থাকে হচ্ছে আপনার অ্যাপল বা আপনার কোয়ালকম বা অন্যান্য বড় বড় সনি বা এনভিডিয়া যারা যারা আছে সবার জন্য টিএসএমসি চিপ ম্যানুফ্যাকচার করে থাকে। So this is example of a UV machine. এই মেশিনটার সাইজ হচ্ছে একটা স্কুল বাসের সমান, এবং এই মেশিনটার ওয়েট হচ্ছে আপনার 180 কেজি, সরি 180,000 কেজি, নট 180 কেজি, এবং এর মধ্যে আছে আপনার মোর দেন 100,000 পার্টস এবং 300 কেবলস। সো এখানে জাস্ট এন এক্সাম্পল। সো আমি এতক্ষণ যা বলেছিলাম যে ইউভি লাইটটা কিভাবে জেনারেট হচ্ছে, তা মূলত জেনারেট হচ্ছে এই সোর্স সাইডে, এখানে সোর্সে ইউভি লাইটটা জেনারেট হয়েছে, এবং এই ইউভি লাইটটা স্ক্যানারে ট্রান্সফার করা হলো, এটাকে বলা হয় টপ মডিউল। এখানে রেটিকেলটা, যে মাস্ক রেটিকেলের কথা বলেছিলাম, সেটাকে রেটিকেল স্টেজ, এখানে রেটিকেলটা থাকে। আর এই লাইটটাকে, ইউভি লাইটটাকে আপনার এই ইলুমিনেটরের মাধ্যমে শেপ করা হয়, শেপ করে সেটা ট্রান্সফার করা হয় হচ্ছে আপনার মাস্ক রেটিকেলে। মাস্ক রেটিকেলে সে রিফ্লেক্ট হয়ে মাস্ক রেটিকেল থেকে আপনার ইমেজ ইনফরমেশন গুলো নিয়ে এই লেন্সের মধ্যে আসে। এই লেন্সগুলো এই ইমেজটাকে শেপ করে এবং সাইজটাকে আরো ছোট করে, কারণ আমি এর আগে বলেছিলাম যে এখানে ইমেজ সাইজ যেটা মাস্কের মধ্যে সেটা মিলিমিটার স্কেলে, বা সেটাকে আমাদের এক্সপোজ করতে হবে ইন ন্যানোমিটার স্কেল। সো এই কাজটা করে থাকে লেন্সগুলো, আর ওয়েফারের মধ্যে সেটা এক্সপোজ করছে। ওয়েফারটা এন্ট্রি করা হয় মেশিনের মধ্যে, এই সাইড দিয়ে এটাকে বলা হয় ওয়েফার হ্যান্ডলার। এখানে ওয়েফার হ্যান্ডলার রোবট আছে, রোবটটা ওয়েফারটাকে এখানে নিয়ে যায়, আর রেটিকেলটাকে এন্ট্রি করা হয় এদিক থেকে, এটাকে বলা হয় রেটিকেল হ্যান্ডলার। রেটিকেলটা এখানে রেটিকেল হ্যান্ডলার রোবট এই রেটিকেলটাকে রেটিকেল স্টেজে নিয়ে যায়। দিস ইজ জাস্ট অ্যান এক্সাম্পল অফ স্ক্যানার মেশিন। ওকে, সো একটা মেশিনের, স্ক্যানার মেশিনের ভিতরে কিভাবে ইউভি লিথোগ্রাফিটা কাজ করে। সো এখানে দেখতেই পাচ্ছেন, সোর্সের মাধ্যমে ইউভি লাইটটা আসলো, আমি এতক্ষণ প্রিভিয়াস স্লাইডে যা বলেছি তাই আসলে এখানে ক্লোজলি দেখানো হচ্ছে। আর মাস থেকে যখন এটা লাইটটা রিফ্লেক্ট হয়ে আসলো, সে এক্সপোজ হচ্ছে অন দা ওয়েফার। সো এখানে মূলত এই সাইডে এক্সপোজিং এর কাজগুলো চলছে। আরেকটা ছোট্ট ভিডিও দেখবো, এটাই আমার লাস্ট ভিডিও, এরপরে আসলে আপনাদের কমপ্লিট ধারণা হয়ে যাবে আসলে এটা কাজ করছে কিভাবে, ইউভি মেশিনটা কিভাবে কাজ করছে।
এটা হচ্ছে কমপ্লিট ইউবি মেশিন। আর হ্যাঁ, দেখতে থাকুন। সো যতক্ষণ যা বলেছিলাম, এটা হচ্ছে এক্সপোজ সাইট। এইখানে ওয়েফারটা এখানে আছে, এখানে চিপটাকে আপনার এক্সপোজ করা, ওয়েফারটাকে এক্সপোজ করা হচ্ছে, দ্যাট মিন্স চিপ ডিজাইন করা হচ্ছে। আর এটা হচ্ছে মেজারমেন্ট সাইট। এখানে আমরা মূলত মেশিন মূলত মেজার করে থাকে যে আপনার ওয়েফার যেটা আপনি এক্সপোজ করছেন সেই ওয়েফারটা প্রপারলি অ্যালাইন কিনা, কারণ উপরে যে মাস্কটা আছে মেশিনের উপরে, সেই মাস্কটার সাথে আপনাকে অ্যালাইন করতে হবে ওয়েফারটাকে, না হলে আপনার ইমেজটা প্রপারলি এক্সপোজ হবে না। আর যদি এক্সপোজ না হয় তাহলে আপনার চিপের কোনো দাম না, আপনি সিরিয়াল ওভার এগুলো প্রপার হবে না। তো এখানে মেজারমেন্ট করা হয়ে থাকে, আপনার এটার হাইট নির্ধারণ করা হয়ে থাকে, ওয়েফারটা কি কোনোভাবে বাঁকা হয়ে আছে কিনা সেগুলো দেখা হয় বিভিন্ন সেন্সরের মাধ্যমে। আর তারপর এখানে যখন এটা অ্যালাইনমেন্ট ঠিক করা হয়, ঠিক করার পরে তারপরে এই স্টেজটা এদিকে চলে আসে, এই চাকটা এদিকে চলে আসে, আর এটা এই সাইডে চলে যায়। তখন এই চাকের উপরে আপনার এই ওয়েফারটার এক্সপোজ শুরু হয়ে থাকে। তো আমি এটা বলতে চাচ্ছি এই কারণে যে এই চাকের উপরে আপনার কিছু সেন্সর থাকে, বা এই চাকের উপরে কিছু সেন্সর থাকে যে সেন্সরগুলো আপনার অ্যালাইনমেন্টের জন্য ইউজ করা হয়ে থাকে। ফর এক্সাম্পল, একটা সেন্সর হতে পারে আপনার ট্রান্সমিশন ইমেজ সেন্সর। ট্রান্সমিশন ইমেজ সেন্সরের মেইন কাজ হচ্ছে আপনার ওয়েফারকে রেটিকেলের সাথে অ্যালাইন করা, রেটিকেল অ্যালাইনমেন্ট বলি আমরা। আর একটা সেন্সর থাকে যেটাকে বলা হয় ইলিয়াস সেন্সর, যেটা মূলত অ্যাভারেশন কারেকশন সেন্সর। কারণ ইউভি একটা লাইট, আর লাইটের তো অ্যাভারেশন থাকেই অ্যাকর্ডিং টু ফিজিক্স। সো এই অ্যাভারেশনটাকে আপনি কারেকশন করতেই হবে, না হলে আপনি প্রপার একটা ইমেজ পাবেন না, যেখানে ফোকাস প্রবলেম দেখা দেবে ইমেজটা। এই যে আপনার যে চিপটার লাইনগুলোর ফোকাস প্রবলেম দেখা দিবে, সেটা কারেকশন করার জন্য আপনি ইলিয়াস সেন্সরটা ইউজ করবেন, যেটা অ্যাভারেশন কারেকশন করে থাকে। আর থাকে হচ্ছে আপনার স্পট স্লিট সেন্সর, যেটা টেম্পারেচার ঠিক রাখে, আপনার টেম্পারেচার গুলো অ্যাডজাস্ট করে টেম্পারেচারটা অ্যাডজাস্ট করে। আর থাকে মনে করেন হিট ফ্লাক্স সেন্সর, যেগুলো আপনার হিট যদি প্রডিউস হয় সেগুলোকে ডিসিপেট করে। তো আমার মেইন কাজ হচ্ছে যে এই সেন্সর যেগুলো দেখতে পাচ্ছেন, এই সেন্সরগুলো ঠিকমতো পারফর্ম করছে কিনা আমাদের কাস্টমার প্রোডাকশন এনভায়রনমেন্টে, সেগুলো মনিটর করা। আর এই সেন্সরগুলো যদি কোনো কারণে প্রবলেম ক্রিয়েট করে থাকে, তার রিজনটা ফাইন্ড আউট করা এবং সেটা সলিউশন প্রোভাইড করা কাস্টমারকে। এটা হচ্ছে মানে অ্যাজ এ কাস্টমার সাপোর্ট ইঞ্জিনিয়ার আমার মেইন কাজ। Okay, let's get back to the presentation. So, working at ASML. So, ইব্রাহিমের একটা প্রশ্ন ছিল যে ASML এর কাজ করে ASML এর ক্ষেত্রে, মানে দ্যাট মিন্স ASML আমি কাজ করে আমার আসলে এনভায়রনমেন্টটা কেমন, বা আমি কিভাবে ASML এ কাজ করি, বা ASML এর এনভায়রনমেন্টটা কি রকম। সো ASML এর কাজ করাটা হচ্ছে একটা এক্সাইটিং ফিলিং, এক্সাইটমেন্ট, একটা যা বলা যায় যে একটা এক্সাইটিং জার্নি ওয়ার্কিং ইন ASML. ASML হচ্ছে বর্তমানে, as I already mentioned, that ASML is a leading provider of lithography system for DPUV machine and only provider of EUV machine. And বর্তমানে বলা যায় যে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি গুলোতে 95% লিথোগ্রাফি মেশিন সাপ্লাই দিয়ে থাকে হচ্ছে ASML, আর বাকিগুলো হচ্ছে মনে করেন ক্যানন বা নাইকন, এই ধরনের কোম্পানিগুলো। ASML এস্টাবলিশড হয়েছিল হচ্ছে 1984 এ। এখানে একটা সাবাব সিটি নাম বেলহোভেন, সেখানে ASML বর্তমানে এমপ্লয়ি হচ্ছে 24,900 এবং 118 nationalities people are working here. 16টা দেশের 7টা লোকেশনে ASML এর অফিস আছে বর্তমানে। So how ASML is helping to be a part of progress? আমি আপনাকে একটু আগে বলেছি যে ন্যাশনালিটি হচ্ছে প্রায় 118 কান্ট্রিজ এর পিপল ASML এ কাজ করে। তো দ্যাট মিন্স বুঝতে পারছেন ডিফারেন্ট কালচার। So there is a chance that আপনি আপনার কালচারাল ইমপ্রুভমেন্ট, আপনি বিভিন্ন ধরনের কালচারাল অফিসে কাজ করছেন, আর আপনার অফিসের বাইরে পার্সোনাল লাইফে আপনার অফিসিয়াল লাইফের কোনো ইন্টারাপশন নাই। আপনি যখন অফিস থেকে বের হয়ে যাচ্ছেন, ইটস ইওর ওন লাইফ, আপনাকে আর আপনার অফিসিয়াল ভাবে আপনাকে কোনো ডিস্টার্ব করবে না। সো ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইজ ভেরি গুড হিয়ার, যেটা আপনার আসলে আপনার ডেভেলপমেন্টে অনেকটুকু হেল্প করে থাকে। আপনি যদি আপনার ফ্যামিলিকে ঠিকমতো টাইম দিতে না পারেন, তাহলে কিন্তু আপনার ডেভেলপমেন্ট ঠিকমতো হবে না, যেটা আসলে এই কোম্পানিতে কাজ করার ক্ষেত্রে খুবই হেল্পফুল। লাস্ট ওয়ান, ডেভেলপমেন্ট অপরচুনিটি। ASML হচ্ছে ASML এর ডে বাই ডে আপনার টেকনোলজি ইমপ্রুভমেন্ট হচ্ছে, তারা বিভিন্ন নতুন টেকনোলজি নিয়ে কাজ করছে, যার কারণে হচ্ছে you have a huge chance that you can involve with new technologies. So আপনি একটা পজিশনে এক্সপেরিয়েন্স হওয়ার পর আপনি যখন
নতুন একটা টেকনোলজি দেখেন, আপনি কোম্পানি ডেভেলপ করছে, আপনি চাইবেন অবশ্যই নতুন টেকনোলজির সাথে নিজেকে ইনভলভ করতে, যেটা আপনার ডেভেলপমেন্টে অনেক সহায়তা করবে। এবং ASML এ কাজ করে সেই সুযোগটা হিউজ। As a big company, you can move anywhere, in any department, in any position. So it actually gives you an opportunity, chance to develop yourself for your in your career path. So that's why, yeah, development opportunity in ASML is very huge. So that's why I said it's an exciting journey in working in ASML. Yeah, this is the environment in ASML and working life in ASML. So as a customer support engineer, how I'm feeling. So as a customer support engineer, they said it's a challenging job. You have to handle with customer, you have to deal with customer, you have to handle your customer, and customer is always God. At least এশিয়াতে একটা প্রভাব আছে যে সেটা হচ্ছে কাস্টমার ইজ অলওয়েজ গড। আপনি কাস্টমারের উপর কোনো কথা বলতে পারবেন না। সো এই ক্ষেত্রে আপনার কাস্টমার এনভায়রনমেন্ট বা কাস্টমার ওয়েদার সবসময় একই রকম থাকে না, মাঝে মাঝে কাস্টমার অনেক রেগে থাকে। সেই ক্ষেত্রে আপনি কাস্টমারকে কিভাবে হ্যান্ডেল করবেন সেটা আপনার জানতে হবে। তো সেই ক্ষেত্রে আসলে কাস্টমার সাপোর্ট ইঞ্জিনিয়ার পজিশনটা অনেক চ্যালেঞ্জিং। আপনার কাস্টমারকে সেভাবে আপনার বোঝাতে হবে যে কেন প্রবলেমটা হচ্ছে, এটা সলিউশনটা কি হতে পারে। তো কাস্টমারের কাছে আপনি হচ্ছেন, কাস্টমার আসলে ASML কে চেনে না, কাস্টমারের কাছে ASML এর ডেভেলপমেন্ট টিম ASML ডেভেলপমেন্ট কাস্টমারের কাছে কিছু না, ডেভেলপমেন্ট টিম কাস্টমার চেনে আপনাকে, বিকজ আপনি কাস্টমারের সাথে ইন্টারেক্ট করছেন, ইন্টারফেস হচ্ছেন আপনি। তো সেই ক্ষেত্রে আপনার ফার্স্ট হিট আপনার উপরেই আসবে। সো আপনাকে সেটা বুঝতে হবে, জানতে হবে, কাস্টমারকে কনভিন্স করতে হবে। দেন আপনি পরবর্তীতে কি করবেন না করবেন সেটা পরের বিষয়, কিভাবে আপনি সেটা সলভ করবেন সেটা আপনার বিষয়। বাট ইউ আর দ্য ফার্স্ট ইন্টারফেস উইথ কাস্টমার। যে কোনো ইস্যু বা এসকেলেশনের ক্ষেত্রে যদি কাস্টমার সাইডে কোনো ইস্যু হয়ে থাকে, সেটা ফার্স্ট আপনাকে রেসপন্ড করতে হবে, সেটার সলিউশন কি হবে সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনার ফ্রম ইউর টেকনিক্যাল নলেজ। আপনাকে একটা, আমরা যেটাকে বলি কন্টেইনমেন্ট, আপনাকে কন্টেইনমেন্ট দিতে হবে। দ্যাট মিন্স হচ্ছে ইনস্ট্যান্ট সলিউশন, যেটা দিয়ে আপাতত আপনি প্রবলেমটা সলভ করলেন। এরপর আপনাকে ডিফাইন করতে হবে যে আপনার লং টার্ম সলিউশনটা কি হবে, সেটা আপনি ডিফাইন করবেন। সেটা নিয়ে আপনি আপনার ডেভেলপমেন্ট টিমের কাছে যাবেন, আপনার ওদেরকে বলবেন যে আমার এই ধরনের ইমপ্রুভমেন্ট প্রয়োজন। এবং another one is that আপনি টেকনোলজিক্যালি অলওয়েজ অ্যাডভান্সড, বিকজ ASML যাই ডেভেলপ করছে কাস্টমারের কাছে আপনি ইন্ট্রোডিউস করছেন। সো ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট নলেজ। আপনার যদি টেকনোলজি সম্পর্কে ভালো আইডিয়া না থাকে, আপনি যদি তাহলে সেক্ষেত্রে আপনি কাস্টমারকে কিভাবে আপনি সেগুলো এক্সপ্লেইন করবেন। তো সেক্ষেত্রে আপনার টেকনোলজিক্যাল আপনার খুব ভালো আইডিয়া থাকতে হবে, আপনি এজেন্সির উপর কাজ করছেন, সেটা আপনি ভালোভাবে বুঝছেন কিনা, জানছেন কিনা সেগুলো জানতে হবে, তাহলেই আপনি এই পজিশনে সাকসেস করতে পারবেন। সো ওয়ান অফ দ্য লাস্ট থিং অফ কাস্টমার সাপোর্ট পজিশন ইজ দ্যাট, আমি বলেছি যে আমাদের বিভিন্ন দেশে কাস্টমার আছে এবং বিভিন্ন ইস্যু বা এসকেলেশনে আপনার হয়তো অনেক সময় আপনাকে ফ্লাই করতে হয় বা ট্রাভেল করতে হয়। There is a huge opportunity that you can travel worldwide in this job. So মাঝে মাঝে হয়তো আপনি ইউএসএ যেতে হবে, মাঝে মাঝে আপনাকে এশিয়া যেতে হবে, চায়না অথবা তাইওয়ান অথবা কোরিয়া যেতে হবে। So this is actually, yeah, it's also a kind of adventure. It's also fun. আপনি পাশাপাশি জবের পাশাপাশি আপনি হয়তো একটা নতুন দেশ দেখার বা নতুন এনভায়রনমেন্ট জানার সুযোগ পেলেন। Yeah, it's really exciting. This is customer support engineering position. Until now, আপনাদের অনেকটুকুই তো সময় পার হয়ে গেল। টেকনিক্যাল ডিসকাশন আসলে এতটুকুই। এর মাঝে কোনো কোশ্চেন আছে কিনা? আমার মনে হয় 2 বা 3টে স্লাইড আছে, এরপর আমি শেষ করে ফেলবো। এর মধ্যে আর কোনো কোশ্চেন আছে কিনা বিফোর উই গো টু দ্য কোশ্চেন এন্ড আনসার সেশন? আমার মনে হয় আসলে আমি প্রেজেন্টেশন শেষ করে দিই, তাহলে আমরা আসলে ফাইনালি কোশ্চেন এন্ড আনসার সেশনে যেতে পারবো। সাম স্মল টক অ্যাবাউট মাই পার্সোনাল লাইফ। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমার ছোট্ট ফ্যামিলি। আমার ওয়াইফ, সেও আসলে ইউনিভার্সিটি অফ চিটাগাং এর স্টুডেন্ট ছিল। আর এটা হচ্ছে আমার ছোট ছেলে, আমার ছোট আমার একটাই ছেলে, 2 years 8 months। আমরা আসলে আমাদের ব্যাকিয়ারে দাঁড়িয়ে আছি। আর কিছু আমি আসলে as I said, that means জবের কারণে বিভিন্ন জায়গায় ট্রাভেল অপরচুনিটি থাকে, অথবা আমি নিজেও পার্সোনালি ট্রাভেল করতে খুব পছন্দ করি। তো এগুলো আসলে কিছু ট্রাভেলিং এর ছবি আমার। আমি একটা ছবি বিশেষ করে দেখাতে চাই। এই ছবিটা আমি জানি না আপনারা হয়তো এই 3টা ফেসকে আপনারা রিকগনাইজ করতে পারছেন কিনা। আমার মনে হয় আপনারা ওদেরকে চিনতে পারেন। তারা আমাদের ডিপার্টমেন্টেরই সাকসেসফুল স্টুডেন্ট, তারা যার ফিল্ডে তারা সাকসেসফুলি তারা শাইন করে যাচ্ছে। আর হ্যাঁ, এটা হচ্ছে যেমন এটা নিউ ইয়র্কের একটা ছবি, আমি ম্যানহাটনের সামনে দাঁড়িয়ে আছি, ব্রুকলিন ব্রিজের নিচে। আর হচ্ছে এখানে হচ্ছে স্পেনের বার্সেলোনাতে, এফসি বার্সেলোনার স্টেডিয়ামে, নিউ ক্যাম্পে।
আর এগুলো হচ্ছে, এটা হচ্ছে ভ্যানিসে তোলা একটা ছবি, আর বিভিন্ন অন্যান্য ছবি বিভিন্ন জায়গাতে তোলা আর কি। আর হ্যাঁ, ফাইনালি আমি কিছু কথা বলতে চাই এখানে, কিছু কথা ফাইনালি শেষ করতে চাই কিছু কথা বলে, যে কিছু আগলি ট্রুথ আমাদের মধ্যে হয়তো বা মানে কাজ করে। আমরা যখন ব্যাচেলরে বা মাস্টার্স যখন পড়ি, তখন কিছু জিনিস কাজ করে আমাদের মধ্যে, যে আমি যদি ভালো রেজাল্ট করতে না পারি তাহলে হয়তো বা আমার লাইফ শেষ, আমি আর আমার লাইফে শাইন করতে পারবো না। বা আমি যদি ফার্স্ট বয়, সেকেন্ড বয় বা থার্ড বয় হতে না পারি, আমি আর লাইফে শাইন করতে পারবো না, আমি কিছুই করতে পারবো না। দিস কমপ্লিটলি রং। এটা হচ্ছে রং চিন্তা ভাবনা, এটা কখনোই হতে পারে না। আপনার মধ্যে যদি সেই ট্যালেন্টটা থাকে, আপনার মধ্যে যদি আপনি যদি চিন্তা ভাবনা করতে পারেন, আপনি চিন্তা করার ক্ষমতা থাকে, তাহলে আপনি যে লাইফের যে কোনো পর্যায়ে এসে আপনি নিজেকে এস্টাবলিশ করতে পারবেন। সো অলওয়েজ ড্রিম dream about your success, about your career goal, about your, that means যেটা আপনার টার্গেট সেটা নিয়ে আপনি স্বপ্ন দেখুন, স্বপ্ন একদিন সত্যি হবে। সো দেখো, লাস্ট কথা হচ্ছে, যদি আপনি স্বপ্ন দেখে থাকেন, don't sell your dreams, always keep up with your dreams and don't talk much about your dream and do it to make it successful. এই ছবিটা নেওয়া হয়েছিল, আমি একটা চেক রিপাবলিকের প্রাগে গিয়েছিলাম, সেখানে একটা স্কোয়ারে, এটাকে বলা ল্যানন স্কোয়ার, জন ল্যাননের নামে কিছু গ্রাফিতি ছিল ওয়ালের মধ্যে, যেটা আমার খুব পছন্দ হয়েছিল। ছবিটা আমি নিয়েছিলাম, কারণ কথাগুলো প্রত্যেকটা মানুষের লাইফের জন্য আসলে সত্য। তাই আমার মনে হয় এগুলো আপনারা, এই কথাগুলো আপনারা আপনাদের লাইফের সাথে নিয়ে নিতে পারেন, যে আমি যদি খুব ভালো স্টুডেন্ট না হয়ে থেকে খুব ভালো রেজাল্ট নাই না, আমি যদি চেষ্টা করি, আমার যদি ইচ্ছা থাকে, তাহলে আমি অনেকটুকু যেতে পারবো। সো থ্যাংক ইউ অল। সবাইকে ধন্যবাদ আমার কথাগুলো, বোরিং কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। আর আমার স্যারদেরকেও ধন্যবাদ যে আমার কথাগুলো শুনেছেন আপনারা। আমার কথা আর তেমন কিছু বলার নেই এখানে।